প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের এমসিকিউ সাজেশন। বন্ধুরা, বাংলা বিষয়ের সমস্ত অংশ থেকে অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস থেকে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন সম্বলিত এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, যার প্রত্যেকটি উত্তর এক কথায় করে দেওয়া হয়েছে, অর্থাৎ এক কথায় এমসিকিউ। বাংলা বিষয়ের এই এক কথায় এমসিকিউ তোমরা পড়ে রাখলে এখান থেকে ফাইনাল পরীক্ষায় তোমরা 100% কমন পাবেই। তাহলে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের লাস্ট মিনিট 100% কমন সাজেশন। প্রথমে দেখে নেব আমরা কর্তার ভূত থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতেই হবে। দেখে নাও তাহলে। কর্তার ভূত, রবীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বর প্রশ্ন, কর্তার ভূত গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর, প্রবাসী পত্রিকায়। 2 নম্বর প্রশ্ন, একেই বলে অদৃষ্টের চালে চলা। কোনটি অদৃষ্টের চালে চলা? উত্তর, চোখ বুজে চলা, আদিম চলা। 3 নম্বর প্রশ্ন, বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি, একথা বলে? উত্তর, শিরোমণি চূড়ামণির দল। 4 নম্বর প্রশ্ন, বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো আর বর্গীর দলকেও, কে একথা বলেছে? কে একথা বলেছে? উত্তর, মাসি পিসি। 5 নম্বর প্রশ্ন, চুপ এখনো ঘানি অচল হয়নি, বক্তা? উত্তর, ভূতের নায়েব। 6 নম্বর প্রশ্ন, যেমন করে পারি ভূত ছাড়াবো, কথাগুলি বলেছে? উত্তর, অর্বাচীনরা। 7 নম্বর প্রশ্ন, দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না, কে এমনটা করছে? উত্তর, বুড়ো কর্তা। 8 নম্বর প্রশ্ন, আদিম চালে বা অদৃষ্টের চালে প্রথম চলতো? উত্তর, কীটাণুরা। 9 নম্বর প্রশ্ন, অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে খোঁজ করে? উত্তর, ওঝার। 10 নম্বর প্রশ্ন, খোকা ঘুমালো পাড়া চূড়ালো গানটি গাওয়া হয়? উত্তর, ভূতের রাজ্য জুড়ে। 11 নম্বর প্রশ্ন, আগে ভাগে ভূতে পেয়ে বসেছে? উত্তর, ওঝাকে। 12 নম্বর প্রশ্ন, কেবল অতি সামান্য কারণে একটা মুশকিল বাঁধল, কারণটি হলো? উত্তর, পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি। 13 নম্বর প্রশ্ন, ভূতের জন্যে কারো মাথা ব্যথাও নেই, এর কারণ? ভূতের মাথা নেই। উত্তর, ভূতের মাথা নেই। 14 নম্বর প্রশ্ন, এই চোখ বুজে চলাটাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা, এ কথা বলেছে? উত্তর, দেশের তত্ত্বজ্ঞানীরা। 15 নম্বর প্রশ্ন, ভূতের রাজ্যে হঠাৎ কাদের আগমন ঘটে? উত্তর, বর্গীর। 16 নম্বর প্রশ্ন, তত্ত্বজ্ঞানীরা চোখ বুজে চলাকে বলেন? উত্তর, আদিম চলা। 17 নম্বর প্রশ্ন, ভয় করে যে কর্তা, কার কথা? উত্তর, দেশের 2-1 লোকের কথা। 18 নম্বর প্রশ্ন, নানা দিক থেকে ঝাঁকে ঝাঁকে বুলবুলি এসে? উত্তর, সব ধান খেয়ে গেল। 19 নম্বর প্রশ্ন, ভূতগ্রস্ত হয়েও দেশের লোক ওঝাকে খুঁজছে না কেন? উত্তর, ওঝাকে ভূতে পেয়েছে বলে। 20 নম্বর প্রশ্ন, কর্তার ভূত গল্পটি কি জাতীয় রচনা? উত্তর, ব্যঙ্গাত্মক রূপক। 21 নম্বর প্রশ্ন, খাজনা দেব কিসে? এ প্রশ্নের কি উত্তর আসে? উত্তর, আব্রু, ইমান, ইজ্জত, বুকের রক্ত দিয়ে। 22 নম্বর প্রশ্ন, চুপ এখনো ঘানি অচল হয়নি, বক্তা হলেন? উত্তর, ভূতের নায়েব। 23 নম্বর প্রশ্ন, ভূতের পেয়াদা ঘোরে? উত্তর, খিড়কির আনাচে কানাচে। 24 নম্বর প্রশ্ন, আমার ধরাও নেই ছাড়াও নেই, বক্তা কে? উত্তর, কর্তা। তেলেনা পোতা আবিষ্কার থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তেলেনা পোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্র। 1 নম্বর প্রশ্ন, প্রায় ঘর জোড়া একটি ভাঙা তক্তাপোষে ছেঁড়া কাঁথা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। ছিন্ন কন্ধা হবে এটি। এই ছিন্ন কন্ধার অর্থ হলো ছেঁড়া কাঁথা। দেখো, উত্তর হবে ছেঁড়া কাঁথা।
এখানে দেখো এটা হবে ছিন্ন কন্ধা, মানে ছেঁড়া কাঁথা। এরপর দেখে নাও 2 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে? উত্তর 2 দিন। 3 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা চিরদিনের জন্য হারিয়ে যায়? উত্তর রাত্রির অতলতায়। 4 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা শ্মশান ভূমিতে পরিণত হয়? উত্তর ম্যালেরিয়ায়। 5 নম্বর প্রশ্ন, ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে? উত্তর 2-3টি চামচিকা। 6 নম্বর প্রশ্ন, মহানগরী থেকে তেলেনা পোতার সম্ভাব্য দূরত্ব 30 মাইল। 7 নম্বর প্রশ্ন, তেলেনা পোতায় ফিরে যাওয়ার প্রস্তুতের দিনে থার্মোমিটারের পারা দেহের তাপমাত্রা জানাবে 105 ডিগ্রি। 8 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার করতে জিনিসে মানুষের ঠাসাঠাসি বাসে ওঠার কতক্ষণ পরে আচমকা নেমে পড়তে হবে? 2 ঘন্টা। 9 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির ক্ষুদ্র সংস্করণটি কোন দেশ থেকে বেরিয়ে এসেছে মনে হবে? উত্তর বামনের দেশ। 10 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির দারোয়ান উৎসাহের সঙ্গে বাজাচ্ছিল? উত্তর ক্যানেস্তারা। 11 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কারের জন্য তোমার 2 বন্ধুর হওয়া দরকার? উত্তর পান রসিক কুম্ভকর্ণের মতো নিদ্রাবিলাসী। 12 নম্বর প্রশ্ন, যামিনীর মা যার সঙ্গে যামিনীর বিয়ে ঠিক করেছিল? উত্তর নিরঞ্জনের সঙ্গে। 13 নম্বর প্রশ্ন, কলকাতা ফিরে তেলেনা পোতার স্মৃতিকে মনে হবে? উত্তর অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। 14 নম্বর প্রশ্ন, কে যেন কান্না নিংড়ে নিংড়ে বার করছে? গল্পে ব্যবহৃত শূন্যস্থানের শব্দটি হলো অমানসিক। তারপর দেখো, তেলেনা পোতা আবিষ্কার কোন গল্প গ্রন্থের অন্তর্গত? উত্তর কুড়িয়ে ছড়িয়ে। 16 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্র কোন গোষ্ঠীর লেখক? উত্তর কল্লোল। 17 নম্বর প্রশ্ন, যামিনীর মা কি পণ করেছেন? উত্তর তিনি কিছুতেই মরবেন না। 18 নম্বর প্রশ্ন, কার ডাকে আনমনা হয়ে যাবার কথা বলা হয়েছে? উত্তর দেখে নাও, উদাস ঘুঘুর। কার ডাকে আনমনা হয়ে যাবার কথা বলা হয়েছে? উত্তর উদাস ঘুঘুর। 19 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির গাড়োয়ান ক্যানেস্তারা কেন বাজাচ্ছিল? উত্তর চিতাবাঘ তাড়ানোর জন্য। গরুর গাড়ির গাড়োয়ান ক্যানেস্তারা কেন বাজাচ্ছিল? উত্তর চিতাবাঘ। 20 নম্বর প্রশ্ন, পান রসিক বন্ধুটির নাম কি? উত্তর মণি। 21 নম্বর প্রশ্ন, যোগাযোগ হলে আপনারা সপ্তাহের কোন বারে তেলেনা পোতা আবিষ্কার করতে পারেন? উত্তর মঙ্গলবার। 22 নম্বর প্রশ্ন, নিরঞ্জন বুড়ির মেয়েকে বিয়ে করবে বলে? উত্তর কথা দিয়েছে। 23 নম্বর প্রশ্ন, গল্প কথকের তেলেনা পোতায় যাওয়ার আসল উদ্দেশ্য হলো? উত্তর মাছ ধরা, ছিপ দিয়ে আর কি। 24 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কারের জন্য কখন যেতে হবে? উত্তর বিকেলবেলা। 25 নম্বর প্রশ্ন, সাঁকোর উপর দিয়ে বাস যাওয়ার সময় কেমন শব্দ হয়? উত্তর ঘর ঘর শব্দ। 26 নম্বর প্রশ্ন, যাবার সময় আপনার গরুর গাড়ি কখন এসে দাঁড়াবে? উত্তর বিকেল বেলায়। 27 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার করতে হলে কোন মাসে যাত্রা করতে হবে? উত্তর ভাদ্র মাসে। 28 নম্বর প্রশ্ন, কটুগন্ধ কিসের? উত্তর পানা পচার। 29 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার গল্পে রামায়ণের কোন চরিত্রের উল্লেখ আছে? উত্তর কুম্ভকর্ণ। 30 নম্বর প্রশ্ন, যামিনীর মা তেলেনা পোতাকে বলেছে? উত্তর প্রেতপুরী। 31 নম্বর প্রশ্ন, নিরঞ্জন যামিনীর মায়ের দূর সম্পর্কের বোনপো? উত্তর বোনপো। 32 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কারের জন্য আপনার সাথে আর কজন বন্ধু থাকা উচিত? উত্তর 2 জন। ডাকাতের মা দেখে নাও, ডাকাতের মা গল্প থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। ডাকাতের মা গল্পের লেখক সতীনাথ ভাদুরী। 1 নম্বর প্রশ্ন, দোকানদার নগদ কত দামে সৌখীর মায়ের কাছ থেকে পেশকারের ঘটিটি কিনেছে? উত্তর 14 আনায়। 2, দারোগার সঙ্গে যাবার সময় খাটিয়ার উপর সৌখী কি রেখে গেল? উত্তর কোমর থেকে বার করা বটুয়া। 3 নম্বর প্রশ্ন, সৌখীর ছেলের বয়স কত? উত্তর 4-5 বছর। 4 নম্বর প্রশ্ন, ডাকাতের মায়ের ছেলের নাম কি? উত্তর সৌখী। 5 নম্বর প্রশ্ন, জেলে থাকাকালীন সৌখীর ডিউটি ছিল? উত্তর রান্নাঘরে। 6 নম্বর প্রশ্ন, পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়, এখানে যার কথা বলা হয়েছে? উত্তর সৌখীর মা। 7 নম্বর প্রশ্ন, জেলের ঠিকাদারের কাছ থেকে সৌখী রোজগার করে এনেছিল? উত্তর 90 টাকা। 8 নম্বর প্রশ্ন, সৌখীর মা কার বাড়ি থেকে চুরি করেছিল? উত্তর পেশকার সাহেবের বাড়ি। 9 নম্বর প্রশ্ন, সৌখী টাকা কোথায় রেখেছিল? উত্তর কোমরের বটুয়ায়।
10 নম্বর প্রশ্ন, সৌখী এর আগে জেল খেটেছে, উত্তর 2 বার। 11 নম্বর প্রশ্ন, সৌখীর মায়ের জীবিকা ছিল, উত্তর খই মুড়ি বিক্রি করা। 12 নম্বর প্রশ্ন, এ আনন্দ তার রাখবার জায়গা নেই, এত আনন্দ কার হয়েছে, উত্তর সৌখীর মায়ের। 13 নম্বর প্রশ্ন, প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল, এই প্রশ্নটি হলো, উত্তর সৌখী ছেলে বউকে দেখছে না কেন। 14 নম্বর প্রশ্ন, নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না, কারণ, উত্তর ছেলেকে পরদিন কি খেতে দেবে তা নিয়ে দুশ্চিন্তা। 15 নম্বর প্রশ্ন, আগে বুড়ির পরিচয় ছিল, উত্তর ডাকাতের বউ হিসেবে। 16 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, উত্তর যুগান্তর। 17 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত, উত্তর চকাচকি। 18 নম্বর প্রশ্ন, এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল, উত্তর একটি কম্বল। 19 নম্বর প্রশ্ন, টক টক করে 2 টাকার পর শব্দ থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে, 2 টোকার পর, দেখো টক টক করে 2 টাকার পর শব্দ থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। নীলধ্বজের প্রতি জনা, নীলধ্বজের প্রতি জনা কবিতা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নীলধ্বজের প্রতি জনা মাইকেল মধুসূদন দত্ত। এখান থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, মহেশ্বাস শব্দের অর্থ মহাধনুর্ধর। 2 নম্বর প্রশ্ন, শিখণ্ডীকে, উত্তর রাজকুমারী অম্বার পরজন্মজাত নপুংসক রূপ। 3 নম্বর প্রশ্ন, জনার কাহিনী মহাভারতের যে পর্বে আছে, উত্তর অশ্বমেধ পর্বে। 4 নম্বর প্রশ্ন, কুভঙ্গী শব্দের অর্থ কি, হরিণ। 5 নম্বর প্রশ্ন, ফাল্গুনী কার নাম, উত্তর অর্জুনের। জনার অভিযোগ কার বিরুদ্ধে, উত্তর স্বামীর। 7 নম্বর প্রশ্ন, ধীবর জননী পিতা ব্রাহ্মণ, এদের সন্তান হলেন, উত্তর ব্যাসদেব। 8 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্য এ কোন বিদেশি কবি ও কাব্যের ছায়া আছে, বীরাঙ্গনা কাব্যে কোন বিদেশি কবি ও কাব্যের ছায়া আছে, উত্তর ওভিদের হিরোইডস। 9 নম্বর প্রশ্ন, ভুলিব এ জ্বালা এ বিষম জ্বালা, এখানে জ্বালা হলো পুত্র শোকের জ্বালা। 10 নম্বর প্রশ্ন, এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে, জনার পক্ষে ভবস্থল বিজন কেন, উত্তর পুত্র হারানোর জন্য। 11 নম্বর প্রশ্ন, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, চণ্ডাল কাকে বলা হয়েছে, উত্তর পার্থকে। 12 নম্বর প্রশ্ন, নীলধ্বজ ও জনার পারস্পরিক সম্পর্ক কি, উত্তর স্বামী স্ত্রী। 13 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্য হলো একটি, উত্তর পত্র কাব্য। 14 নম্বর প্রশ্ন, পিতা মহেশ সংহারিল মহাপাপী, পিতামহ হলেন, উত্তর ভীষ্ম। 15 নম্বর প্রশ্ন, কুলোটা যে নারী, কুলোটা বলা হয়েছে, উত্তর কুন্তিকে। 16 নম্বর প্রশ্ন, রে অবোধ কে মুছিবে তোরে, এখানে অবোধ হলেন, উত্তর প্রবীর। 17 নম্বর প্রশ্ন, তব সিংহাসনে বসিয়ে পুত্রহা, পুত্রহা হলেন, উত্তর অর্জুন। 18 নম্বর প্রশ্ন, প্রবীরের মৃত্যুর কারণ, উত্তর অর্জুনের অস্ত্রাঘাত। 19 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্য কটি স্বর্গে বিভক্ত, উত্তর 11টি। 20 নম্বর প্রশ্ন দেখে নাও, রাজা নীলধ্বজ মিত্রভাবে কার হাত ধরেছিল, উত্তর পার্থের। 21 নম্বর প্রশ্ন, ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি, কার স্বয়ংবর, কে ছলনা করে সেখানে, উত্তর দ্রৌপদীর স্বয়ংবরে অর্জুন ছলনা করেন। 22 নম্বর প্রশ্ন, লোকমাতা রমা কি হে, এ ভ্রষ্টা রমণী, কাকে উদ্দেশ্য করে এই উক্তি, উত্তর দ্রৌপদীকে। 23 নম্বর প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা কবিতায় পার্থকে নীলধ্বজ কি জ্ঞানে পুজো করেছিলেন, উত্তর নারায়ণ। 24 নম্বর প্রশ্ন, জনা কোথায় প্রাণ বিসর্জন দেবেন, উত্তর গঙ্গায়। 25 নম্বর প্রশ্ন, ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি, কে ছলনা করেছিল, উত্তর অর্জুন। 26 নম্বর প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা কবিতায় কবিতার উৎস, উত্তর মহাভারত। নীলধ্বজের প্রতি জনা কবিতার উৎস মহাভারত। 27 নম্বর প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা কোন কাব্যের অন্তর্ভুক্ত, উত্তর বীরাঙ্গনা। 28 নম্বর প্রশ্ন, সাজিছ কি নররাজ, এখানে নররাজ হলো, উত্তর রাজা নীলধ্বজ। 29 নম্বর প্রশ্ন,
রাজসৈন্য কী কারণে মুহুর্মুহু হুঙ্কার করছিল? উত্তর, রণমদে মেতে। 30 নম্বর প্রশ্ন, সেবিছ যতনে তুমি অতিথি রতনে, এখানে অতিথি রতনে হলেন উত্তর কিরিটি। উত্তর কিরিটি। বাড়ির কাছে আরশিনগর, লালন ফকির। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাছে আরশিনগর থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে ফাইনাল পরীক্ষার জন্য, সেগুলো দেখে নাও। বাড়ির কাছে আরশিনগর, লালন ফকির। 1 নম্বর প্রশ্ন, লালন ও পড়শির মাঝে কতখানি ফাঁক? উত্তর, লক্ষ যোজন। 2 নম্বর প্রশ্ন, পড়শি কোথায় বাস করে? উত্তর, আরশিনগরে। 3 নম্বর প্রশ্ন, পড়শি ছুলে কি হবে? উত্তর, যম যাতনা দূরে যাবে। 4 নম্বর প্রশ্ন, পড়শি কোথায় কিভাবে বাস করে? উত্তর, সে শূন্যেও থাকে আবার জলেও থাকে। 5 নম্বর প্রশ্ন, পড়শি দেখতে কেমন? উত্তর, তার হাত পা কাঁধ মাথা নেই। 6 নম্বর প্রশ্ন, গ্রাম বেরিয়ে অগাধ পানি, এখানে বেরিয়ে শব্দের অর্থ হলো উত্তর, বেষ্টন করে। 7 নম্বর প্রশ্ন, আমি একদিনও না দেখিলাম তারে, কাকে? উত্তর, আরশিনগরের পড়শিকে। 8 নম্বর প্রশ্ন, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে বলতে বোঝায়? উত্তর, ঈশ্বর নিরাকার। 9 নম্বর প্রশ্ন, সে আর লালন একখানে রয়, সে কে? উত্তর, মনের মানুষ। 10 নম্বর প্রশ্ন, আমার বাড়ির কাছে আরশিনগর, আরশিনগর শব্দের ভাব অর্থ হলো? উত্তর, ভাব অর্থ হলো দেবভূমি, দেবভূমি যাকে বলা হয়। 11 নম্বর প্রশ্ন, এক পড়শি বসত করে, পড়শি কে? উত্তর, মনের মানুষ। 12 নম্বর প্রশ্ন, গ্রাম বেড়ে অগাধ পানি, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? উত্তর, আরশিনগরে পড়শির অবস্থান প্রসঙ্গে। 13 নম্বর প্রশ্ন, আমার যম যাতনা যেত দূরে বলতে বোঝায় মোক্ষ লাভ। 14 নম্বর প্রশ্ন, ক্ষণেক থাকে শূন্যের উপর, এই শূন্য হলো, দেখো উত্তর, বস্তু জাগতিক চাহিদা মুক্ত অবস্থা। নুন কবিতা। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলি, তাই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। দেখো, নুন কবিতা থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতেই হবে সেগুলো দেখে নাও। নুন জয় গোস্বামী। 1, রাত্রিরে দুভাই মিলে কি করে? উত্তর, গঞ্জিকাতে টান দেয়, গঞ্জিকাতে টান দেয়। 2, খেতে বসে রাগ চড়ে যায়, কারণ? উত্তর, ঠান্ডা ভাতে নুন নেই। 3 নম্বর প্রশ্ন, বাড়িতে ফেরার পথে কিনে আনি, উত্তর, কি কিনে আনে? উত্তর, গোলাপ চারা। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, এর কারণ? উত্তর, তারা অল্পে খুশি। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, নিম্নোক্ত কোনটি জয় গোস্বামীর বিখ্যাত কাব্য? উত্তর, যেতে পারি কিন্তু কেন যাব। 6 নম্বর প্রশ্ন, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, আমাদের দিন চলে যায়, উত্তর, সাধারণ ভাত কাপড়ে। 7 নম্বর প্রশ্ন, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। দেখো, রাগ চড়ে মাথায় আমার, আমি তার, উত্তর, মাথায় চড়ি। 8 নম্বর প্রশ্ন, নুন কবিতায় কথকের দিন যায়, উত্তর, অসুখে ধার দেনাতে। 9 নম্বর প্রশ্ন, জয় গোস্বামীর প্রথম কবিতা কি? উত্তর, সিলিং পাখা। 10 নম্বর প্রশ্ন, নুন কবিতায় কবি আমরা বলতে কাদের কথা বলেছেন? উত্তর, দিন দুঃখী মানুষের। 11 নম্বর প্রশ্ন, হলে হয় মাত্রা ছাড়া, মাত্রা ছাড়া কি? উত্তর, বাজার। 12 নম্বর প্রশ্ন, নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর, ভূতম ভগবান। এবার দেখে নাও দ্বীপান্তরের বন্দিনী। দ্বীপান্তরের বন্দিনী কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে। দ্বীপান্তরের বন্দিনী, এখান থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে, প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও। দ্বীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলাম। 1 নম্বর প্রশ্ন, বাজাও পাঞ্চজন্য, পাঞ্চজন্য হলো? উত্তর, কৃষ্ণের শাক। 2 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 2, দ্বীপান্তর কথার অর্থ হলো? উত্তর, অন্য দ্বীপ। 3 নম্বর প্রশ্ন, পদ্মে রেখেছে চরণ পদ্ম, দেখো
কার চরণপদ্ম? পদ্মে রেখেছে চরণপদ্ম, কার? উত্তর ধর্মরাজের। 4 নম্বর প্রশ্ন, বাণীর রক্ষী হলেন? উত্তর বীর ছেলেদের চর্বি ঘি। 5 নম্বর প্রশ্ন, রক্ষপুরীর রূপ কমল ফোটে? উত্তর রৌপ্য পঙ্কে। 6 নম্বর প্রশ্ন, মুক্ত ভারতী বলতে কবি কি বোঝান? উত্তর স্বাধীন বাণী। মুক্ত ভারতী বলতে কি বোঝান? স্বাধীন বাণী। 7 নম্বর প্রশ্ন, দ্বীপান্তর বলতে কোন দ্বীপের কথা বলা হয়েছে? উত্তর আন্দামান। 8 নম্বর প্রশ্ন, বাণী শব্দের অর্থ এখানে কি? উত্তর সরস্বতী। বাণী শব্দের অর্থ এখানে উত্তর হবে দেখো সরস্বতী। বাণী শব্দের অর্থ হলো এখানে দেখো সরস্বতী। বাণী শব্দের অর্থ এই কবিতায় উত্তর হবে সরস্বতী। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, দ্বীপান্তরের বন্দিনী কবিতার মূল কাব্যের নাম? উত্তর ফণী মনসা। 10 নম্বর প্রশ্ন, সহিছে বিচার চেড়ির মার? বিচার চেড়ির মার সহ্য করে? উত্তর বীর দেশ প্রেমিক। 11 নম্বর প্রশ্ন, ধ্বংস হলো কি রক্ষপুর? রক্ষপুর বলতে এখানে বোঝানো হয়েছে উত্তর ইংরেজ শাসন ব্যবস্থা। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার সার্কাস থেকে তোমাদের যে MCQগুলো পড়ে নিতেই হবে বন্ধুরা। তাহলে দেখে নাও শিক্ষার সার্কাস আন্তর্জাতিক কবিতা আইয়াপ্পা পানিক্কর। 1 নম্বর প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতায় কবি হলেন? উত্তর আইয়াপ্পা পানিক্কর। 2 নম্বর প্রশ্ন, শিক্ষালাভ করার নামে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় পারস্পরিক প্রতিযোগিতা? উত্তর হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন, প্রকৃত জ্ঞানই ধাঁধাকে দূর করে? উত্তর ঠিক। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা কি প্রকৃত সার্কাস? উত্তর না। 5 নম্বর প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতাটির উৎস যে কাব্য? উত্তর দিন এবং রাত্রি। 6 নম্বর প্রশ্ন, যদি এই সবগুলো শ্রেণী পাশ করো, সবগুলো শ্রেণী বলতে কি বোঝানো হয়েছে? উত্তর প্রথম থেকে চতুর্থ শ্রেণী। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এই আন্তর্জাতিক গল্প থেকে যে প্রশ্নগুলো অর্থাৎ যে MCQ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে সেগুলো দেখে নাও। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। 1 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির বাংলা অনুবাদক কে? উত্তর মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, দেবদূতকে দর্শনার্থীরা খাবার দিচ্ছিল? উত্তর ছুঁড়ে ছুঁড়ে। 3 নম্বর প্রশ্ন, পেলায়ের কাছে বুড়ো মানুষটিকে দেখে দিবা স্বপ্নের মতো মনে হয়েছিল? উত্তর মনে হয়েছিল কেন? উত্তর বুড়োর বিশাল ডানা ছিল বলে। 4 নম্বর প্রশ্ন, দেবদূতকে পেলাইও বন্দি করেছিল? উত্তর মুরগির খাঁচায়। 5 নম্বর প্রশ্ন, পাদ্রি গোনসাগা দেবদূতকে দেখে বলেছিল? উত্তর জোচ্চোর ফেরেববাজ। 6 নম্বর প্রশ্ন, পাদ্রি গোনসাগা বুড়ো লোকটিকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল? উত্তর লাতিনে। 7 নম্বর প্রশ্ন, পেলাইও কি কাজ করত? উত্তর পাহারাদারের। 8 নম্বর প্রশ্ন, দেবদূত শেষ পর্যন্ত কি করেছিল? উত্তর অসুস্থ চিলের মতো উড়ে গিয়েছিল। 9 নম্বর প্রশ্ন, থুরথুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শাস্তি হলো? উত্তর ধৈর্য। 10 নম্বর প্রশ্ন, পেলাইও এলিসেন্দাদের থুরথুরে বুড়োকে নাবিক ভাবার কারণ কি? উত্তর তার ঋণে গলায় দুর্বোধ্য কথা বলা। 11 নম্বর প্রশ্ন, দেবদূত দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল? উত্তর 5 সেন্ট। 12 নম্বর প্রশ্ন, কে কখন দেবদূতকে প্রথম দেখলো? উত্তর দুপুরবেলা পেলাইও দেখেছিল। সুয়েজ খালে হাঙর শিকার। একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সুয়েজ খালে হাঙর শিকার থেকে যে প্রশ্নগুলো যে MCQ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও। তাহলে দেখে নাও, সুয়েজ খালে হাঙর শিকার, লেখক স্বামী বিবেকানন্দ। 1 নম্বর প্রশ্ন, গতস্য শোচনা নাস্তি কথাটির অর্থ কি? উত্তর অতীতের অনুশোচনা করে লাভ নেই। 2 নম্বর প্রশ্ন, রেড সি পার হয়ে লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছায়? উত্তর 14 জুলাই।
3 নম্বর প্রশ্ন, কলম্বাস ভারতে আসার নতুন রাস্তা খোঁজার চেষ্টায় পার হয়েছিলেন? উত্তর, আটলান্টিক মহাসাগর। 4 নম্বর প্রশ্ন, আহা ও লোভ কি ছাড়া যায়? কিসের লোভের কথা বলা হয়েছে? উত্তর, শুয়োরের মাংস। 5 নম্বর প্রশ্ন, বনিটো মাছ শুটকি রূপে আমদানি হয়? উত্তর, মালদ্বীপ থেকে। 6 নম্বর প্রশ্ন, কোন দেশের লোকেদের দিনেমার বলা হয়? উত্তর, ডেনমার্ক। 7 নম্বর প্রশ্ন, ইলিশের মতো চেহারা তীরের মতো যেটা দৌড়চ্ছিল সেটা কি? উত্তর, বনিটো। 8 নম্বর প্রশ্ন, সুয়েজ বন্দর ছাড়া আর কোন বন্দরে হাঙর দেখা যায়? উত্তর, সিডনি। 9 নম্বর প্রশ্ন, স্বামীজির জাহাজ, দেখো স্বামীজির জাহাজ কোন সমুদ্র পার হয়ে সুয়েজে পৌঁছেছিল? উত্তর, রেড সি। 10 নম্বর প্রশ্ন, হাঙ্গর শিকার প্রবন্ধটির উৎস কি? উত্তর, পরিব্রাজক। 11 নম্বর প্রশ্ন, আড়কাঠি মাছের অপর নাম কি? উত্তর, পাইলট ফিশ। 12 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? উত্তর, ভূমধ্যসাগর ও লোহিত সাগর। 13 নম্বর প্রশ্ন, হাঙরের আগে আগে যে মাছগুলো যায় তাদের কি বলে? পাইলট ফিশ। 14 নম্বর প্রশ্ন, হাঙরের টোপ হিসেবে কিসের মাংস দেওয়া হয়েছিল? উত্তর, শুয়োরের মাংস দেওয়া হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, থ্যাবড়া হাঙ্গরটিকে কে মেরেছিল? থ্যাবড়া হাঙ্গরটিকে কে মেরেছিল? উত্তর, এক ফৌজি। 16 নম্বর প্রশ্ন, স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে, স্বর্গ কি? উত্তর, ইউরোপ। 17 নম্বর প্রশ্ন, বলি ওহে সাদা টুপিগুলো একবার নাবাও না, হাঙরটা যে দেখো ভোরকে যাবে, শূন্যস্থানে হবে ভোরকে যাবে, উত্তর, ভোরকে যাবে। 18 নম্বর প্রশ্ন, প্লেগ একটি, উত্তর, ইঁদুর বাহিত রোগ। 19 নম্বর প্রশ্ন, হাঙরের মাথা, উত্তর, শূন্যস্থানে হবে থ্যাবড়া। 20 নম্বর প্রশ্ন, সুয়েজ খালকে সংস্কার করেন? উত্তর, মিশর খেদিব। 21 নম্বর প্রশ্ন, লেখক কাকে হাঙর চোষক বলেছেন? উত্তর, যে মাছগুলো হাঙরের আশেপাশে থাকে ও হাঙরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে। উত্তর, দেখো যে মাছগুলি হাঙরের আশেপাশে থাকে, হাঙরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে, তাকে কি হাঙর চোষক বলে। দেখো আবারও বলছি যে এখানে সুয়েজ খালকে সংস্কার করে আল নাসের, মিশরের যে রাজা আল নাসের উত্তর হবে মিশরের আল নাসের, বা শুধু নাসের লিখলেও হবে, ঠিক আছে। এরপর দেখে নাও 22 নম্বর প্রশ্ন, কিন্তু সকল দুঃখেরই একটা পার আছে, পার কথার অর্থ কি? উত্তর, শেষ। 23 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কিসের নিদর্শন? উত্তর, সুয়েজ খাল স্থাপত্যের নিদর্শন। কোন মাছ হাঙরকে শিকার দেখিয়ে দেয়? উত্তর, আড়কাঠি মাছ। 25 নম্বর প্রশ্ন, কার উৎসাহে হাঙর ধরার উপকরণ সংগৃহীত হয়েছিল? উত্তর, সেকেন্ড ক্লাসের ফৌজির। 23 নম্বর প্রশ্ন, সুয়েজ বন্দরের প্রায় 3 দিকে আছে? উত্তর, বালির ঢিপি আর পাহাড়। 24 নম্বর প্রশ্ন, হাঙরের আশেপাশে ঘুরছিল পিঠে চড়ে বসেছিল, তাদের নাম? উত্তর, চোষক। দেখো তাদের নাম চোষক। 25 নম্বর প্রশ্ন, আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে, কাকে ভগীরথ বলা হয়েছে? উত্তর, পাইলট ফিশকে। দেখো গ্যালিলিও থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। দেখো গ্যালিলিও থেকে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। তাহলে দেখো, গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসু। 1 নম্বর প্রশ্ন, গ্যালিলিও কোন বিশ্ববিদ্যালয়ে কি বিষয়ে পড়াশোনা শুরু করেন? উত্তর, পিসা বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান। 2 নম্বর প্রশ্ন, গ্যালিলিও জ্যোতিষ চর্চা করতেন? উত্তর, 1592 সালে ছাত্রদের অনুরোধে। 3 নম্বর প্রশ্ন, গ্যালিলিও 13 বছর বয়সে কোন মঠে কি নিয়ে পড়াশোনা শুরু করেন? উত্তর, বেনেডিক্টিন সম্প্রদায়ের মঠে সাহিত্য, ন্যায় ও ধর্মশাস্ত্র নিয়ে। 4 নম্বর প্রশ্ন, বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা, এখানে কার বাড়ির কথা বলা হয়েছে? উত্তর, গ্যালিলিওর। 5 নম্বর প্রশ্ন, গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও সুহৃদ ছিলেন? উত্তর, কার্ডিনাল বেলারিমিন। 6 নম্বর প্রশ্ন, গ্যালিলিও ডাক্তারিতে ভর্তি হওয়ার সময় বয়স হয়েছিল 17। 7 নম্বর প্রশ্ন, গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর, 1564 সালে। 1564 সালে। 8 নম্বর প্রশ্ন, গ্যালিলিওর পারিবারিক নাম ছিল? উত্তর, গ্যালিলাই। 9 নম্বর প্রশ্ন, গ্যালিলিও দূরবীনে ধরা পড়েছিল? উত্তর, বৃহস্পতির চাঁদের ছবি।
10 নম্বর প্রশ্ন দেখে নাও, গ্যালিলিও এর দূরবীনের ছবিকে ধার্মিকরা বলতেন, উত্তর যন্ত্রের কারসাজি। 11 নম্বর প্রশ্ন, ইউরোপের পণ্ডিত মহলে হইচই বেঁধে যাওয়ার কারণ হলো, উত্তর গ্যালিলিওর দূরবীন। 12 নম্বর প্রশ্ন, গ্যালিলিও দেহ ত্যাগ করেন, উত্তর 1642 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। 13 নম্বর প্রশ্ন, গ্যালিলিওর প্রিয় ছাত্র, উত্তর কসমো। 14 নম্বর প্রশ্ন, গ্যালিলিও জন্মগ্রহণ করেন, উত্তর পিসাতে। 15 নম্বর প্রশ্ন, গ্যালিলিওকে শেষ অবধি মঠ ছাড়তে হয় কেন, উত্তর তার পিতার আপত্তি এবং দৃষ্টিশক্তির ক্ষীণতা। 16 নম্বর প্রশ্ন, গ্যালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন, উত্তর 1588 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, গ্যালিলিও কারারুদ্ধ হয়েছিলেন, উত্তর 1616 সালের 12 এপ্রিল। 18 নম্বর প্রশ্ন, যুক্তিতর্কের প্রতি প্রবণতায় গ্যালিলিওকে, উত্তর অশেষ দুঃখ পেতে হয়েছিল। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, গ্যালিলিওর প্রকৃত বিজ্ঞানী জীবন শুরু হয়, উত্তর পাডুয়া বিশ্ববিদ্যালয়ে। 20 নম্বর প্রশ্ন, গ্যালিলিওর বাড়ি ফ্যাক্টরি কারুশালা হয়ে উঠেছিল কারণ ভেনিস কর্তৃপক্ষ দূরবীন তৈরির দায়িত্ব দেওয়ায়। এইবার দেখো শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ও ভাষা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে। আবারও বলছি প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ও ভাষা থেকে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে সেগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, প্রথম দেখে নাও শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, চর্যাপদ গ্রন্থটির আসল নাম, উত্তর চর্যাচর্য বিনিশ্চয়। 2 নম্বর প্রশ্ন, চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থটিতে অন্য যে দুটি রচনা ছিল, উত্তর অপভ্রংশ। 3 নম্বর প্রশ্ন, গুণরাজ খান যে কবির উপাধি, উত্তর মালাধর বসু। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন আখ্যান কাব্যটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, উত্তর বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। 5 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যার গোয়ালঘর থেকে আবিষ্কৃত হয়, উত্তর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম রামায়ণ অনুবাদ করেন, উত্তর কৃত্তিবাস ওঝা। 7 নম্বর প্রশ্ন, রায় গুণাকারকে, উত্তর ভারতচন্দ্র রায়। 8 নম্বর প্রশ্ন, মৈথিলি কোকিল বলা হয় বিদ্যাপতিকে, এটা মৈথিলি হবে, মৈথিলি কোকিল বলা হয়, উত্তর বিদ্যাপতিকে। 9 নম্বর প্রশ্ন, যেটি কৃষ্ণদাস কবিরাজের রচনা, উত্তর শ্রী চৈতন্য চরিতামৃত। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় ভাষায় দৈনিক পত্রিকা, উত্তর সংবাদ প্রভাকর। 11 নম্বর প্রশ্ন, বাংলা হরফ সর্বোত্তম যে গ্রন্থে ব্যবহৃত হয়, উত্তর বাঙ্গালা ব্যাকরণে। 12 নম্বর প্রশ্ন, আলালের ঘরের দুলাল বইটি লিখেছেন, উত্তর প্যারীচাঁদ মিত্র। 13 নম্বর প্রশ্ন, ক্ষীরের পুতুল গ্রন্থটির রচয়িতা, উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। 14 নম্বর প্রশ্ন, কালপেঁচা কার ছদ্মনাম, উত্তর বিনয় ঘোষের। 15 নম্বর প্রশ্ন, ব্রজাঙ্গনা লিখেছেন, উত্তর মধুসূদন দত্ত। 16 নম্বর প্রশ্ন, নজরুল ইসলাম যে কাব্যটি লিখেছেন, উত্তর অগ্নিবীণা। 17 নম্বর প্রশ্ন, বনলতা সেন ও রূপসী বাংলা কাব্য দুটি লিখেছেন, উত্তর জীবনানন্দ দাশ। 18 নম্বর প্রশ্ন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসন দুটি লিখেছেন, উত্তর মধুসূদন দত্ত। 19 নম্বর প্রশ্ন, প্রফুল্ল জনা বলিদান সিরাজউদ্দৌলা নাটকগুলি লিখেছেন গিরিশচন্দ্র ঘোষ, উত্তর গিরিশচন্দ্র ঘোষ। 20 নম্বর প্রশ্ন, নূরজাহান শাহজাহান চন্দ্রগুপ্ত নাটকত্রয় লিখেছেন, উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। 21 নম্বর প্রশ্ন, গোড়াই গলদ বৈকুণ্ঠের খাতা কে লিখেছেন, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 22 নম্বর প্রশ্ন, ছেঁড়া তার নাটকটি কার লেখা, উত্তর তুলসী লাহিড়ির। 23 নম্বর প্রশ্ন, টিনের তলোয়ার নাটকটি লিখেছেন উৎপল দত্ত। 24 নম্বর প্রশ্ন, আনন্দ মঠ উপন্যাসটি কে লিখেছেন, উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 25 নম্বর প্রশ্ন, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা উপন্যাসগুলি রচনা করেন, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 26 নম্বর প্রশ্ন, পথের পাঁচালীর রচয়িতা, উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 27 নম্বর প্রশ্ন, বড় দিদি লিখেছেন, উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বড় দিদি লিখেছেন, উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 28 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন, উত্তর বড়ুচণ্ডী দাস। 29 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কোন জাতীয় কাব্য, উত্তর নাট্যগীতি জাতীয়। 30 নম্বর প্রশ্ন, হিন্দু থিয়েটারে প্রথম অভিনীত নাটক, উত্তর ভবভূতির উত্তর রামচরিত। 31 নম্বর প্রশ্ন, চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন, উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। 32 নম্বর প্রশ্ন, চর্যাপদে যে পদের সংখ্যা সর্বাধিক, উত্তর কান্যপাদ। 33 নম্বর প্রশ্ন,
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলার যে গ্রামে, সেটি হলো উত্তর কাকিল্লা গ্রামে। 34 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যগুলির মধ্যে প্রাচীনতম হলো উত্তর মনসা মঙ্গল। 35 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর একজন বিখ্যাত শিবায়ন কবির নাম উত্তর শঙ্কর কবিচন্দ্র। 36 নম্বর প্রশ্ন, কবিরঞ্জন উপাধি হলো উত্তর রামপ্রসাদ সেনের। 37 নম্বর প্রশ্ন, রঞ্জাবতী যে মঙ্গল কাব্যের চরিত্র তা হলো উত্তর ধর্মমঙ্গল। 38 নম্বর প্রশ্ন, বাংলাদেশে তুর্কি আক্রমণ ঘটেছিল উত্তর 1203 খ্রিস্টাব্দে। 39 নম্বর প্রশ্ন, হুসেন শাহ বাংলাদেশের সুলতান হন উত্তর 1494 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন, পান্ডুয়ার আদিনা মসজিদ স্থাপন করেন উত্তর হুসেন শাহ। 41 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় উত্তর গোবিন্দ দাসকে। 42 নম্বর প্রশ্ন, দীনবন্ধুর শেষ নাটক উত্তর কমলে কামিনী। 43 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সাময়িক পত্রের নাম কি উত্তর দিগদর্শন। 44 নম্বর প্রশ্ন, বীরবল যে লেখক এর ছদ্মনাম তিনি প্রমথ চৌধুরী। 45 নম্বর প্রশ্ন, চৈতন্যদেবের জন্মসাল উত্তর 1486 খ্রিস্টাব্দে। 46 নম্বর প্রশ্ন, আনন্দমঠ কি ধরনের উপন্যাস উত্তর দেশাত্মবোধক। 47 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদকের নাম কি উত্তর ঈশ্বর গুপ্ত। 48 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার পরিচালক কে ছিলেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 49 নম্বর প্রশ্ন, হুতম পেঁচার নকশার লেখককে উত্তর কালীপ্রসন্ন সিংহ। 50 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয় উত্তর 1909 খ্রিস্টাব্দে। ভাষা থেকে, প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো ভাষা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়ে নিতে হবে, দেখে নাও। 1, ইন্দো ইউরোপীয় ভাষাবংশের ভাষাগোষ্ঠীর সংখ্যা উত্তর 9টি। 2, অবর্গীভূত বা আনক্লাসিফাইড ভাষার উদাহরণ উত্তর জাপানি। 3 নম্বর প্রশ্ন, অলচিকি লিপির উদ্ভাবক রঘুনাথ মুর্মু। 4 নম্বর প্রশ্ন, নাগা, বর্মী, কুকিচিন, বোরো ভাষাগুলি যে ভাষার অন্তর্ভুক্ত উত্তর ভোট চীনা। 5 নম্বর প্রশ্ন, আদি মধ্য বাংলার কালপর্ব কত খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। 6 নম্বর প্রশ্ন, অস্ট্রিক শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারে যে নামে পরিচিত উত্তর দেশি শব্দ। 7 নম্বর প্রশ্ন, আর্যরা বাংলায় আসেন উত্তর খ্রিস্টীয় 1ম শতকে। 8 নম্বর প্রশ্ন, যে চিত্রলিপিতে ঘটনা মনে রাখা হতো উত্তর গ্রন্থিলিপি। 9 নম্বর প্রশ্ন, ইন্দো ইউরোপীয় 10টি শাখার মধ্যে গুরুত্বপূর্ণ শাখাটি হলো উত্তর ইন্দো ইরানীয়। 10 নম্বর প্রশ্ন, বানমুখ লিপি কি উত্তর সুমেরীয় লিপি। 11 নম্বর প্রশ্ন, কোরআন রচিত হয় উত্তর আরবিতে। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট ভাষার সংখ্যা আনুমানিক উত্তর 4000। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর সমস্ত ভাষাকে ভাগ করা হয়েছে উত্তর 21টি। 14 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক উত্তর পানিনি। 15 নম্বর প্রশ্ন, ইথিওপিয়ার প্রধান ভাষা হলো উত্তর আমহারিক। 16 নম্বর প্রশ্ন, তেলেগু ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত উত্তর দ্রাবিড়। 17 নম্বর প্রশ্ন, বৈদিক সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থ হলো উত্তর ঋগ্বেদ সংহিতা। 18 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষা হলো উত্তর বৈদিক সংস্কৃতের মার্জিত ভাষারূপ। 19 নম্বর প্রশ্ন, ব্রাহ্মী লিপি থেকে পরবর্তীকালে জন্ম নেয় উত্তর সিদ্ধ মাতৃকা। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর 4000 ভাষাকে প্রধান যে কটি ভাষাবংশে ভাগ করা হয়েছে তার সংখ্যা হলো উত্তর 12। বাংলা ভাষার জন্ম আনুমানিক 950 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার জন্ম আনুমানিক 950 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, আধুনিক ভাষাসমূহের আদি জননী হলো উত্তর প্রাচীন ভারতীয় আর্য ভাষা। 23 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরবিন্যাস উত্তর পালি, প্রাকৃত, অপভ্রংশ। 24 নম্বর প্রশ্ন, স্মৃতি সংহিতা রচিত হয়েছে উত্তর সংস্কৃত ভাষায়। 25 নম্বর প্রশ্ন, নেগ্রিটোরা কোন অস্ত্র ব্যবহার করত উত্তর অমসৃণ পাথর। 26 নম্বর প্রশ্ন, আদি অস্ট্রাল নরগোষ্ঠীর মাথার চুল ছিল ঢেউ খেলানো উত্তর ঢেউ খেলানো। 27 নম্বর প্রশ্ন, ভোটচীনীয় নরগোষ্ঠীর মুখমণ্ডল চ্যাপ্টা। 28 নম্বর প্রশ্ন, বাংলা কৃষি সভ্যতার ধারক উত্তর অস্ট্রিক জাতি। 29 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম আগত নরগোষ্ঠী উত্তর নেগ্রিটো জাতি। 30 নম্বর প্রশ্ন, কোনটি তামিল জনগোষ্ঠীর বংশধর উত্তর দ্রাবিড় গোষ্ঠী। 31 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি যে ভাষার নিদর্শন উত্তর পালি। 32 নম্বর প্রশ্ন, অবহট্ট কোন ভাষার বিকৃত রূপ উত্তর সৌরসেনী। 33 নম্বর প্রশ্ন, পালি যে আর্য ভাষার নিদর্শন উত্তর মধ্য ভারতীয়। কর্তারভূত গল্প থেকে যে এমসিকিউগুলো তোমাদের
যে এসএ কিউগুলো তোমাদের পড়ে নিতেই হবে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি এমসিকিউ প্রশ্নগুলো সব দিয়েছি সম্পূর্ণ। এবার তোমরা দেখে নাও এসএ কিউ প্রশ্ন, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস থেকে এসএ কিউ প্রশ্ন। প্রথমেই দেখে নেওয়া যাক কর্তার ভূত গল্প। এখান থেকে যে এসএ কিউগুলো পড়তে হবে। কর্তার ভূত, রবীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বর প্রশ্ন, সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়, এখানে কোন তেজের কথা বলা হয়েছে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তার ভূত গল্পে আলোচ্য উদ্ধৃতাংশটিতে মানুষের অন্তর্নিহিত শক্তি বা সীমাহীন শক্তির কথা বলেছেন। 2 নম্বর প্রশ্ন, কারা ভূতের কানমলা খায়? উত্তর, যারা স্বভাব দোষে ভূতকে নিয়ে ভাবতে যায় তারা ভূতের কানমলা খায়। 3 নম্বর প্রশ্ন, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে কোথায়, কেন এমনটি হয়? উত্তর, প্রতিনিয়ত ঘানি ঘোরানোর ফলে মানুষের তেজ নিঃশেষ হয়ে আসে, ফলে মানুষ হয়ে যায় ঠান্ডা, যার কারণে ভূতের রাজত্বে আর যাই হোক না কেন অন্ন, বস্ত্র, স্বাস্থ্য এবং শান্তি থাকে। 4 নম্বর প্রশ্ন, প্রবুদ্ধমিব সুপ্ত কথাটির অন্তর্নিহিত অর্থ কি? উত্তর, আলোচ্য কথাটির অন্তর্নিহিত অর্থ সকল জ্ঞানী ব্যক্তি সুপ্ত অর্থাৎ ঘুমিয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন, একেই বলে অদৃষ্টের চালে চলা। অদৃষ্টের চালে চলা কি? দেখো, চোখ বুজে বা অন্ধভাবে চলাকে লেখক কর্তার ভূত কাহিনীতে বা গল্পে অদৃষ্টের চালে চলা বলেছেন। 6 নম্বর প্রশ্ন, মাথা না থাকার ফলে ভূতেরা কি সুবিধা পায়? উত্তর, মাথা না থাকার ফলে ভূতেদের কারো জন্যে কোনো রকম মাথা ব্যথা অর্থাৎ কর্তব্য করার দায় দায়িত্ব, কর্তব্য ভাবনা চিন্তা থাকে না। গল্পকার এই মন্তব্য করেছেন। 7 নম্বর প্রশ্ন, এ প্রশ্নকে ঠেকানো যায় না, প্রশ্নটি কি? উত্তর, যে প্রশ্নকে ঠেকানো যায় না বলে গল্পকার মন্তব্য করেছেন সেই প্রশ্নটি হলো যুক্তি বুদ্ধি দিয়ে জানতে চাওয়া কিসে খাজনা দেব। 8 নম্বর প্রশ্ন, কেবল অতি সামান্য কারণে একটু মুশকিল বাঁধল, মুশকিলটি কি? উত্তর, উদ্ধৃতিটিতে যে মুশকিলের কথা বলা হয়েছে তা হলো পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি। শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে। 9 নম্বর প্রশ্ন, প্রশ্নের কি উত্তর আসে? উত্তর দেখে নাও, কর্তার ভূত নামাঙ্কিত গদ্যাংশ থেকে উক্তিটি উদ্ধৃত হয়েছে। এখানে প্রশ্নের উত্তর যে উত্তর আসে, দেখো এখানে প্রশ্নের উত্তর যে উত্তর আসে তা হলো আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে খাজনা মিটিয়ে দিতে হবে। 10 নম্বর প্রশ্ন, মোদ্দা কথা হচ্ছে, মোদ্দা কথাটা কি? উত্তর, মোদ্দা কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। 11 নম্বর প্রশ্ন, কি সর্বনাশ? সর্বনাশ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ভূতগ্রস্ত দেশে অনন্তকাল ধরে ভূতের শাসন ব্যবস্থাটাই বহাল থাকবে কিনা এই প্রশ্নটিকে সর্বনাশ বলে চিহ্নিত করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, কর্তার ভূত বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত কর্তার ভূত গল্পে যিনি ক্ষমতার শীর্ষে বা সর্বে সর্বা তার প্রতি অন্ধ আনুগত্যকে কর্তার ভূত বলে চিহ্নিত করা হয়েছে। তাই দেশের মানুষের বিশ্বাস কর্তার মৃত্যুর পরেও তিনি ভূত হয়ে থাকবেন। 13 নম্বর প্রশ্ন, দেশের মানুষ নিশ্চিত হয়েছিল কেন? উত্তর, ভূতকে মানলে কোনো ভাবনা থাকবে না বলে দেশের মানুষ নিশ্চিত হয়েছিল। 14 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, নইলে ছন্দ মেলে না, ছন্দ মেলাতে কোন দুটি পংক্তি উল্লেখ করা হয়েছে? উত্তর দেখো, ছন্দ মেলানোর জন্য খোকা ঘুমলো, পাড়া জুড়ালো পদের সঙ্গে বর্গী এলো দেশে পংক্তিটি উল্লেখ করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, মরণকালে বুড়ো কর্তার দুঃখ হলো কেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত গল্পে বুড়ো কর্তার মরার সময় হয়েছে। দেশের সবাই বুড়োকে জানালো যে বুড়ো মারা গেলে তাদের কি দশা হবে। এই কথা শুনেই বুড়ো কর্তার বড় দুঃখ হলো। 16 নম্বর প্রশ্ন, হুঁশিয়ার যারা তারাই অশুচি, এ কথা কেন বলেছেন? উত্তর দেখো, ভূতগ্রস্ত অলস মানুষ যাতে সচেতন প্রাজ্ঞ মানুষের কাছে না আসে তাই একথা বলা হয়েছে।
17 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ সনাতন ঘুম বলতে কি বুঝিয়েছেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর সংস্কার মানতেন না। নৈবেদ্য কাব্যে অন্ধ সংস্কারকে তিনি মরুর ঝড়ের সঙ্গে তুলনা করেছেন, কেননা সংস্কার প্রতিনিয়ত জায়গা বদল করে। কর্তারভূত গল্পে সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবর্তনহীন অন্ধ সংস্কারের ঘুমকে চিহ্নিত করেছেন। তেলেনা পোতা আবিষ্কার গল্প, এখান থেকে যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও। তেলেনা পোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্র। 1 নম্বর প্রশ্ন, ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, কাকে কি বলতে পারবেন? উত্তর, গল্পের নায়ক চরিত্র তথা গল্পকথক ধরা গলায় যামিনীর মাকে বলতে পারবেন যে তিনি যামিনীকে বিয়ে করার কথা দিচ্ছেন। 2 নম্বর প্রশ্ন, নিরঞ্জন যামিনীর বৃদ্ধা মাকে কি কথা দিয়েছিলেন? উত্তর, নিরঞ্জন কথা দিয়েছিলেন যে তিনি যামিনীকে বিয়ে করবেন এবং তার কথা নড়চড় হবে না। 3 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কারের জন্য কখন কোন বাস আপনাকে ধরতে হবে? উত্তর, তেলেনা পোতা আবিষ্কারের জন্য আপনাকে বিকেলবেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষের ঠাসাঠাসি একটা বাস ধরতে হবে। 4 নম্বর প্রশ্ন, একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে, ছায়ামূর্তির দাঁড়ানোর স্থানটির উল্লেখ করো। উত্তর, তেলেনা পোতা আবিষ্কারে যাওয়া অভিযাত্রীদের অবস্থান গৃহের ছাদ থেকে সামান্য দূরে সংকীর্ণ রাস্তার উপরে ভগ্নস্তূপ মনে হওয়া বাড়ির একটি জানালায় ছায়ামূর্তি এসে দাঁড়াবে। 5 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার গল্পে যামিনীর মায়ের শেষ কথা কি? উত্তর, তেলেনা পোতা আবিষ্কার গল্পে যামিনীর মায়ের শেষ কথা, যামিনীকে তুই নিবি না তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। বন্ধুরা, এটা শান্তি হবে, মরেও শান্তি পাবো না। দেখো আবারও, তেলেনা পোতা আবিষ্কার গল্পে যামিনীর মায়ের শেষ কথা, যামিনীকে তুই নিবি তো বাবা? যামিনীকে তুই নিবি তো বাবা? তোর কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না, শান্তি পাবো না। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, বক্তার এই মন্তব্যের কারণ কি? উত্তর, মরণোন্মুখ অন্ধ বৃদ্ধা বোঝে যামিনী সব জ্বালা যন্ত্রণা অসহায়তা সহ্য করেও যেভাবে তার মায়ের সেবা করছে তা সর্বগুণান্বিতা সহনশীল মেয়ের পক্ষে সম্ভব। জীবনের বাস্তবতায় যামিনীর বৈশিষ্ট্য অনুধাবন করেই বৃদ্ধা এই মন্তব্য করেছেন। 7 নম্বর প্রশ্ন, ছাদে গিয়ে দেখবেন, ছাদে কি দেখা যাবে? উত্তর, ছাদে গিয়ে দেখা যাবে বেশিরভাগ স্থানের আলিশা ভেঙে ধূলিসাৎ, ফাটলে অরণ্য পঞ্চম বাহিনী শিকড় ঢুকিয়ে অট্টালিকা ধ্বংসের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে। 8 নম্বর প্রশ্ন, নায়কের কাছে ঘাটের ঘটনাটা অবাস্তব মনে হবে কেন? উত্তর, নায়কের কাছে ঘটনাটা অবাস্তব কারণ জনহীন ঘুমের দেশে এরূপ মেয়ে থাকতে পারে না। 9 নম্বর প্রশ্ন, বসে আছেন কেন টান দিন উক্তিটির বক্তাকে? উত্তর, প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা যামিনী। দেখো, উক্তিটির বক্তা যামিনী। বসে আছেন কেন টান দিন উক্তিটির বক্তাকে, প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন যামিনী। 10 নম্বর প্রশ্ন, তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে, চমক ভেঙে দেখবেন, কি দেখবেন? জলের শব্দে আপনার চমক ভাঙার পর দেখবেন জল স্থির হয়ে উঠেছে এবং ছিপের ফাতনা মৃদুমন্দভাবে দুলছে, সেই সঙ্গে একটি মেয়ে ঘাড় বেঁকিয়ে পিতলের ঘড়ায় জল ভরছে। 11 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা বলে কোথাও কিছু সত্যি নেই, কথকের এমন মনে হওয়ার কারণ কি? উত্তর, তেলেনা পোতা থেকে ফিরে এলে সেখানকার বিচিত্র দৃশ্য ঝাপসা স্বপ্ন বলে মনে হবে। বাস্তবে তেলেনা পোতার অস্তিত্ব কোথাও নেই, তা মনের কল্পনা মাত্র। কথকের দৃষ্টিতে তেলেনা পোতা অবাস্তব কল্পনার কুয়াশা। 12 নম্বর প্রশ্ন,
গাড়োয়ান যাত্রীদের ভয় কাটাতে কি বলেছিল? উত্তর, গাড়োয়ান যাত্রীদের ভয় কাটাতে বলেছিল চিতাবাঘ ক্ষুধার্ত না হলে ক্যানেস্তারা বাজিয়েই তাদের দূরে রাখা যায়। জাদুঘরের নানা প্রাণী দেহ আর আরকের মধ্যে যেমন থাকে, এই আর কি, আরকের মধ্যে যেমন থাকে। 13 নম্বর প্রশ্ন, শব্দের দ্বারা গল্পকার কোন বিষয়কে স্পষ্ট করেছেন? উত্তর, উদ্ধৃতিটিতে থাকা যেমন শব্দের দ্বারা গল্পকার তেলেনাপোতা আবিষ্কারে যাওয়া অভিযাত্রীদের মনে হওয়া অফুরন্ত রাতের গহ্বরে নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছুর নিম্ন অবস্থাকে স্পষ্ট করেছেন। দেখো, সব কিছুর অবস্থাকে স্পষ্ট করেছেন। দেখো, অনন্ত, এটি কিন্তু অদন্ত ন দন্ত নয়, তো অনন্ত। তাহলে দেখো, শব্দের দ্বারা গল্পকার কোন বিষয়কে স্পষ্ট করেছেন? দেখো, উদ্ধৃতিটিতে থাকা যেমন শব্দের দ্বারা গল্পকার তেলেনাপোতা আবিষ্কারে যাওয়া অভিযাত্রীদের মনে হওয়া অফুরন্ত রাতের গহ্বরে নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছুর অবস্থাকে বর্ণনা করেছেন। 14 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কারের জন্য কজন বন্ধু ও সঙ্গী থাকা উচিত? উত্তর, তেলেনাপোতা আবিষ্কারের জন্য 2 জন বন্ধু ও সঙ্গী থাকা দরকার। 15 নম্বর প্রশ্ন, অতিথিদের দেওয়া ঘরটি কেমন ছিল? উত্তর, অতিথিদের ঘরটি ছিল ঝুল জঞ্জাল ধুলোয় পরিপূর্ণ এবং সঙ্গে ভ্যাপসা গন্ধ। 16 নম্বর প্রশ্ন, গাড়োয়ান কেন ক্যানেস্তারা বাজাচ্ছিল? উত্তর, গাড়োয়ান ক্যানেস্তারা বাজিয়ে চিতাবাঘ দাঁড়াচ্ছিল। 17 নম্বর প্রশ্ন, মাছরাঙা ও ঘুঘু পাখি মৎস্য শিকারীকে কিভাবে প্রভাবিত করবে? উত্তর, সার্থক মাছরাঙা পাখি শিকারের নিজস্ব কৌশলে উল্লসিত হয়ে বিদ্রুপ করবে মৎস্য শিকারীকে, আর ঘুঘু তার উদাস করা ডাকে তাকে আনমনা করে তুলবে। ডাকাতের মা গল্প, সতীনাথ ভাদুড়ী। এখান থেকে দেখো যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়েই নিতে হবে, দেখে নাও সেগুলো। 1 নম্বর প্রশ্ন, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। বেশি রেমিশন পাওয়ার কারণ কি? উত্তর, শৌকি জেলে থাকার সময় হেড জমাদারকে ঘুষ দেয় এবং জমাদার জেলারের কাছে তার হয়ে সুপারিশ করে। এই সুপারিশের কারণে শৌকি লাট সাহেবের কাছে প্রশংসিত হয়। এ কারণেই শৌকি বেশি রেমিশন পায়। 2 নম্বর প্রশ্ন, ভোরে উঠেই কি ছেলেকে কি বলা যায় না? উত্তর, শৌকি দীর্ঘদিন ধরে জেল খেটে বাড়ি এসেছে। ভোরে উঠেই একথা বলা সমীচীন হবে না যে শৌকি পয়সা দিলে তার মা খাবারের ব্যবস্থা করবে। 3 নম্বর প্রশ্ন, আইনের ধারায় স্পষ্ট লেখা আছে, কি স্পষ্ট লেখা আছে? উত্তর, সতীনাথ ভাদুড়ীর ডাকাতের মা গল্পে উদ্ধৃতাংশে বলা হয়েছে চুরির খবর পুলিশকে না জানালে তার পরিণামে জেলও হতে পারে। 4 নম্বর প্রশ্ন, সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা কি? উত্তর, শৌকি দীর্ঘদিন জেল খেটে বাড়ি ফিরেছে। শৌকিকে তার মা কি খেতে দিবে, এটাই ছিল তার কাছে মস্ত ভাবনা। 5 নম্বর প্রশ্ন, ঘটি দেখেই তার খটকা লাগলো। কার খটকা লাগলো? ডাকাতের মা গল্পে প্রশ্নোদ্ধৃত অংশে ঘটি দেখে মাতাদিন পেশকারের খটকা লাগলো। 6 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পটির উৎস লেখো, অথবা ডাকাতের মা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, অথবা ডাকাতের মা গল্পটির মূল গ্রন্থের নাম কি? 3টি প্রশ্নই এক এবং একই উত্তর হবে। অ্যান্সার দেখো, উত্তর দেখে নাও। সতীনাথ ভাদুড়ীর ডাকাতের মা গল্পটি চকাচকি গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। উত্তরটা আবার দেখে নাও, সতীনাথ ভাদুড়ীর ডাকাতের মা গল্পটি চকাচকি গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন, আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে, বক্তা কে? কাকে উদ্দেশ্য করে বক্তা এ কথা বলেছে? উত্তর, সতীনাথ ভাদুড়ীর ডাকাতের মা গল্প থেকে গৃহীত অংশটির বক্তা শৌকি, সে দারোগাকে উদ্দেশ্য করে আলোচ্য কথাগুলি বলেছে। 8 নম্বর প্রশ্ন, তার দরকার আসল অপরাধীকে নিয়ে, তার বলতে কার কথা বলা হয়েছে? উত্তর, প্রশ্নোদ্ধৃত অংশে তার বলতে দারোগা বাবুর কথা বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল,
কে কেন জিভ কেটে ফেলেছিল? উত্তর, সৌখীর বাবা যে দলের ডাকাতি করত তাদের মধ্যে একজন আহত হয়। পুলিশ তাকে জেরা করতে পারে ভেবে সে নিজের জিভ কেটে ফেলে। 10 নম্বর প্রশ্ন, বছরখানেক পরে জেল থেকে ছাড়া পেয়ে সৌখী কি করবে বলে মায়ের ধারণা হয়েছিল? উত্তর, সৌখীর মায়ের ধারণা হয়েছিল বছরখানেক পরে জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর সৌখী তার বউকে রূপোর গয়নায় মুড়িয়ে দিয়ে পাড়ার লোকেদের দেখিয়ে দেবে সৌখীর মায়ের নাতি পথের ভিখারি নয়। নীলোধ্বজের প্রতি জনা কবিতা, নীলোধ্বজের প্রতি জনা কবিতা মাইকেল মধুসূদন দত্ত। এখান থেকে যে এসকিউগুলো তোমাদের পড়ে নিতেই হবে, তাহলে দেখে নাও। 1, জনার নীলোধ্বজের প্রতি অভিযোগের কারণ কি? উত্তর, মধুকবি রচিত নীলোধ্বজের প্রতি জনা কবিতায় জনা তার স্বামী নীলোধ্বজের প্রতি অভিযোগ হেনেছেন, কারণ তিনি পুত্র হত্যাকারীর বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে তাকে নারায়ণ জ্ঞানে পূজা করেছেন। 2 নম্বর প্রশ্ন, জনা কাকে শৈরিনী বলে উল্লেখ করেছেন? উত্তর, জনা কুন্তিকে শৈরিনী বলে উল্লেখ করেছেন। 3 নম্বর প্রশ্ন, অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে, বালকটি কে, তাকে কে কেন নাশ করেছিলেন? উত্তর, মধুসূদনের নীলোধ্বজের প্রতি জনা কবিতায় প্রশ্নোক্ত চরণটিতে বালকটি হল মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর। অর্জুন প্রবীরকে তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরার জন্য নাশ করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, এ পোড়া ললাটে নিখিলা বিধাতা যাহা ফলিল তাহা কালে, কার পোড়া ললাটে বিধাতা কি লিখেছিলেন? উত্তর, প্রবীর মাতা জনার পোড়া ললাটে অর্থাৎ কপালে বিধাতা অন্যায় সমরে পার্থের হাতে প্রবীরের মৃত্যু লিখেছিলেন। 5 নম্বর প্রশ্ন, কুলাচার্য কে? তিনি কে? কুলাচার্য হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। 6 নম্বর প্রশ্ন, মহারথী প্রথা কি হে? এই মহারথী কোন কাজ মহারথী প্রথার বিরোধী? উত্তর, মহারথী প্রথা অনুযায়ী অস্ত্রধারী যোদ্ধা নিরস্ত্রের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। পার্থ এই নিয়ম লঙ্ঘন করেছেন। জনার পুত্র প্রবীর পাণ্ডবদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া প্রতিরোধ করলে পার্থ বা অর্জুন তাকে নিহত করেন। এই কাজকে জনা মহারথী প্রথার বিরোধী বলেছেন। 7 নম্বর প্রশ্ন, আশার লতা তাইরে ছিঁড়িলি, কার আশার লতা, কিভাবে ছিঁড়ে গিয়েছিল? উত্তর, এখানে জনার একমাত্র পুত্র প্রবীরকে আশার লতা বলা হয়েছে। অর্জুন অন্যায়ভাবে প্রবীরকে নিহত করেন। প্রবীর নিহত হওয়ায় জনার আশার লতা ছিঁড়ে যায়। আরশিনগর কবিতা লালন ফকির। আরশিনগর কবিতা থেকে যে এসএকিউগুলো তোমাদের পড়তেই হবে, দেখে নাও তোমরা। 1, বলবো কি সেই পড়শির কথা, কথাগুলি কে বলেছেন? উত্তর, বাড়ির কাছে আরশিনগর কবিতায় স্বয়ং কবি লালন ফকির উপরিউক্ত কথাগুলি বলেছেন। 2 নম্বর প্রশ্ন, মনে বাঞ্ছা করি দেখব তারে, কে কাকে দেখার বাসনা করেছেন? উত্তর, প্রশ্নোদ্ধৃত পংক্তিটিতে বাউল কবি লালন ফকির পড়শিকে দেখার বাসনা প্রকাশ করেছেন। 3 নম্বর প্রশ্ন, আমি কেমনে সে গায়ে যাই রে, বক্তা যাওয়ার ক্ষেত্রে অসুবিধা কোথায়? উত্তর, বক্তা যে গ্রামটিতে যেতে চান সেই গ্রামটি কুল কিনারাহীন অগাধ পানিতে পরিবেষ্টিত, সেখানে কোনো নৌকা পৌঁছাতে পারে না, এই জন্য বক্তা সেখানে যেতে পারেননি। 4 নম্বর প্রশ্ন, তবু লক্ষ যোজন ফাঁকরে অর্থ কি? লালন বলেছেন, ঈশ্বর বা মনের মানুষ তার দেহে অবস্থান করলেও তাকে ধরা বা পাওয়া কঠিন। 5 নম্বর প্রশ্ন, আমার যম যাতনা যেত দূরে, যম যাতনা শব্দবন্ধে কি বোঝানো হয়েছে? উত্তর, সাধক লালন ফকির মরণ যন্ত্রণা বা মৃত্যু ভয়ের কথা বোঝানোর জন্যই যম যাতনা শব্দবন্ধের প্রয়োগ করেছেন। 6 নম্বর প্রশ্ন, বাড়ির কাছে আরশিনগর কবিতায় কবির কোন মূল অভিপ্রায় ব্যক্ত হয়েছে? উত্তর, বাড়ির কাছে আরশিনগর কবিতায় কবির মূল অভিপ্রায় তথা পরম পুরুষ বা দেহান্তর্গত চালিকা শক্তি অনুসন্ধানের কথা ব্যক্ত হয়েছে। 7 নম্বর প্রশ্ন,
যে ক্ষণেক থাকে শূন্যের ওপর ক্ষণেক ভাসে নীরে, অর্থ কি? উত্তর, ঈশ্বর বা মনের মানুষের উপস্থিতি সর্বত্র, সেই কথাই এখানে বলেছেন কবি। 8 নম্বর প্রশ্ন, আমি একদিনও না দেখিলাম তারে, কবি কাকে কেন একদিনও দেখতে পাননি? উত্তর, কবি লালন ফকির পড়শি বা মনের মানুষকে একদিনও দেখতে পাননি। পড়শির স্বরূপ নিরাকার, তাই কবি তাকে দেখতে পাননি। দ্বীপান্তরের বন্দিনী, এই কবিতা থেকে যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে, দেখে নাও সেগুলো। 1, ভারত ভারতী কিসের প্রতীক? উত্তর, ভারত ভারতী আন্দামানে বন্দী স্বাধীনতা সংগ্রামীদের প্রতীক। 2, মার কতদিন দ্বীপান্তর, দ্বীপান্তরের মেয়াদ কতদিনের? মায়ের দ্বীপান্তরের মেয়াদ 150 বছরের। 3 নম্বর প্রশ্ন, দ্বীপান্তরের আন্দামান কত দূরে অবস্থিত? উত্তর, দ্বীপান্তরের আন্দামান সপ্ত সিন্ধু 13 নদীর পারে অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, হাই শৌখিন পূজারী বৃথাই দেবীর শঙ্খে দিতেছে ফু, বৃথাই বলা হয়েছে কেন? উত্তর, বৃথাই বলা হয়েছে কারণ দেবীর আরাধনা উপলক্ষে শঙ্খধ্বনি করা হচ্ছে, কিন্তু দেবী বেদিতে নেই, তিনি তো আন্দামানে বন্দিনী। 5 নম্বর প্রশ্ন, পূজারী কাহারে দাও অঞ্জলি, পূজারী কাকে অঞ্জলি দিচ্ছে? দেখো, পূজারী কাকে অঞ্জলি দিচ্ছেন? উত্তর, পূজারীর অঞ্জলির দান বৃথা, কারণ ভারত ভারতী নন, আন্দামানে বন্দিনী, ভারতে তার উপস্থিতি নেই। 6 নম্বর প্রশ্ন, দ্বীপান্তরের ঘানিতে কি লেগেছে? উত্তর, দ্বীপান্তরের ঘানিতে যুগান্তরের ঘূর্ণিপাক লেগেছে। 7 নম্বর প্রশ্ন, ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাক, কেন শাক বাজাবে? উত্তর, কবি নজরুলের বক্তব্য হলো পুজোর বেদিতে অঞ্জলি দান বন্ধ রেখে শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খবাদন করা হোক, ওই শঙ্খবাদনের দ্বারা অশুভ শক্তি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের শুভ সূচনা হবে। 8 নম্বর প্রশ্ন, বাণীর মুক্ত শতদল কি? উত্তর, বাণী হলেন মা সরস্বতী, তার অধিষ্ঠান পদ্মে, পদ্ম হলো শতদল, মুক্ত শতদল হলো স্বাধীনতাকামী শত সহস্র ভারতীয় স্বাধীনতা যোদ্ধার প্রতীক। 9 নম্বর প্রশ্ন, দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি আশাবাদী কি জন্য? উত্তর, দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম এই জন্য আশাবাদী যে দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক। 10 নম্বর প্রশ্ন, যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তব রূপ কমল, কি কারণে? দেখো, কি কারণে কবির এই কথা? উত্তর, ইংরেজ সরকারের শোষণে শাসনে ভারতভূমি যেন রক্ষপুরী হয়ে উঠেছে। কবির প্রশ্ন হলো, সেই রক্ষপুরী কি যক্ষপুরী হয়েছে? সেখানকার রূপোর পাকে মা সরস্বতীর সোনার কমল রূপময় হয়ে ফুটে উঠবে। 11 নম্বর প্রশ্ন, আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দ্বীপান্তর, মাকে দ্বীপান্তরিত বলা হয়েছে কেন? উত্তর, মা ভারত ভারতী স্বাধীনতা আন্দোলনে দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত কয়েদি, যাদের দ্বীপান্তর হতো তাদের প্রতীককেই সেই অর্থে তাকে দ্বীপান্তরিতা বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, হাই শৌখিন পূজারী, শৌখিন পূজারী কে? উত্তর, সরস্বতীর শূন্য বেদিতে পুজো করার জন্য যে পূজক হাজির, কবি তাকেই বলেছেন শৌখিন পূজারী। 13 নম্বর প্রশ্ন, যুগান্তরের ধর্মরাজ কাকে বলা হয়েছে? উত্তর, যুগ পরিবর্তনকারী যমরাজকে যুগান্তরের ধর্মরাজ বলা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, ঘানি টানে নিশিদিন, কে ঘানি টানে? উত্তর, বাণী ঘানি টানে নিশিদিন। 15 নম্বর প্রশ্ন, সিংহেরে ভয়ে রাখে পিঞ্জরে, এখানে সিংহ ও পিঞ্জর কাকে বলা হয়েছে? ভারত এবং স্বাধীনতাকামী বিপ্লবীরাই সিংহ এবং আন্দামানের সেলুলার জেল হলো পিঞ্জর। নুন কবিতা থেকে যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে, দেখে নাও। 1, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, এর মধ্য দিয়ে কি প্রকাশিত হয়েছে? উত্তর, বক্তব্যটির মধ্য দিয়ে প্রকাশিত হয় হতদরিদ্র নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি কথকের কোনো রকমে দিন যাপনের কথা। 2, চলে যায় দিন আমাদের, দিন কিভাবে চলে যায়? উত্তর, বক্তার দিন চলে যায় অসুখে এবং ধার দেনাতে আর রাত্রিরে গঞ্জিকা সেবনের মধ্য দিয়ে। 3 নম্বর প্রশ্ন, রাত্রিরে দুভাই মিলে টান দেই গঞ্জিকাতে, এই গঞ্জিকাতে টান দেওয়ার তাৎপর্য কি? উত্তর, গঞ্জিকাতে টান দেওয়ার তাৎপর্য হলো জীবনের যন্ত্রণাকে, কঠোর বাস্তবকে ভুলে থাকার চেষ্টা। 4 নম্বর প্রশ্ন, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, এই মাত্রা ছাড়া কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, জয় গোস্বামী তার নুন কবিতায় এই মাত্রা ছাড়া কথাটির মাধ্যমে গরিব মানুষের বেহিসাবি এবং অসংযমী জীবন উচ্ছ্বাসকে বোঝাতে চেয়েছেন।
5 নম্বর প্রশ্ন, নুন কবিতায় কিনে আনা গোলাপ চারাটি কিসের প্রতীক? উত্তর, জয় গোস্বামীর নুন কবিতায় কিনে আনা গোলাপ চারাটি নিম্ন মধ্যবিত্তের গোপনে লালিত সৌন্দর্য বিলাসের প্রতীক। 6 নম্বর প্রশ্ন, মাঝে মাঝে চলেও না দিন এই উক্তির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, মাঝে মাঝে চলেও না দিন এই উক্তির মধ্য দিয়ে কবি নিম্নবিত্ত হতদরিদ্র মানুষের অর্থনৈতিক অনিশ্চয়তার কথা বোঝাতে চেয়েছেন। 7 নম্বর প্রশ্ন, কতকের দুপুর রাতে বাড়ি ফেরা কি প্রমাণ করে? উত্তর, কতকের দুপুর রাতে বাড়ি ফেরা প্রমাণ করে কতককে জীবন ধারণের জন্য উদয়স্ত কঠোর পরিশ্রম করতে হবে। 8 নম্বর প্রশ্ন, নুন কবিতায় কবি কাদের কথা তুলে ধরেছেন? উত্তর, জয় গোস্বামী তার নুন কবিতায় দিন দরিদ্র শ্রমজীবী মানুষের কথা তুলে ধরেছেন। 9 নম্বর প্রশ্ন, সব দিন বাজার হয় না কেন তাদের? সব দিন বাজার হয় না কেন তাদের? উত্তর, জয় গোস্বামীর নুন কবিতায় দেখা যায় নিম্নবিত্ত হতদরিদ্র মানুষদের সব দিন বাজার হয় না, কারণ সব দিন ঠিকমতো কাজ করে উপযুক্ত পারিশ্রমিক মেলে না বা কাজও মেলে না। 10 নম্বর প্রশ্ন, নুন কবিতায় আমরা কারা? উত্তর, জয় গোস্বামীর নুন কবিতায় আমরা বলতে দিন দরিদ্র গরিব দুঃখী যারা অল্পেই খুশি তাদের কথা বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, খেতে বসে রাগ চড়ে যায়, রাগ চড়ে যাওয়ার কারণ কি? উত্তর, জয় গোস্বামীর নুন কবিতায় দেখা যায় যখন রাত দুপুরে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে একটু নুন পায় না নিম্নবিত্ত হতদরিদ্র মানুষেরা, তখন তাদের রাগ চড়ে যায়। 12 নম্বর প্রশ্ন, মাথায় রাগ চড়লে ব্যাপারটা কি করে? বাপ বেটা কি করে? মাথায় রাগ চড়লে বাপ বেটা কি করে? উত্তর, জয় গোস্বামীর নুন কবিতায় দেখা যায় মাথায় রাগ চড়লে বাপ বেটা মিলে চেঁচিয়ে অশান্তি করে সারা পাড়া মাথায় করে। 13 নম্বর প্রশ্ন, করিত কার তাতে কি? একথা বলার কারণ কি? গরিব মানুষের অনিয়মিত অশান্তিময় অভাবী জীবন থেকে জন্ম নেওয়া অসংযম এবং অশালীন অধ্যত্বের প্রকাশ ফুটে উঠেছে আলোচ্য উদ্ধৃতিটিতে। 14 নম্বর প্রশ্ন, নুন নেই ঠান্ডা ভাতে জীবনের কোন সত্যকে স্পষ্ট করে? উত্তর, নুন নেই ঠান্ডা ভাতে কথাটির দ্বারা নিম্নবিত্ত মানুষদের জীবনের দারিদ্র্য আর অসহায়তার কথা বলা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, আমি তার মাথায় চড়ি কবি কার মাথায় চড়েন এবং কেন? উত্তর, কবি রাগের মাথায় চড়েন, কারণ রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুনটুকু না পেয়ে কবি সংযম হারান। 16 নম্বর প্রশ্ন, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, কেন তাদের এমন ব্যবহার? উত্তর, গভীর রাতে বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাতে নুনটুকু পাওয়া যায় না তখন রাগ অনিয়ন্ত্রিত হয়ে ব্যাপারটা সারা পাড়া মাথায় করে। 17 নম্বর প্রশ্ন, নুন কবিতার শেষে কবি কিসের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন? উত্তর, নুন কবিতার শেষে কবি তার মতো সাধারণ মানুষদের জন্য অন্ততপক্ষে শুকনো ভাতে একটু লবণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। সুয়েজ খালে হাঙর শিকার। বন্ধুরা, এখান থেকে যে এসে কিউ প্রশ্নগুলো পড়তে হবে দেখো। সুয়েজ খালে হাঙর শিকার এসে কিউ প্রশ্ন। 1, সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধটি কার লেখা? উত্তর, সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের লেখা। 2 নম্বর প্রশ্ন, স্বামীজিদের জাহাজ সুয়েজ খালে পৌঁছায় কত তারিখে? স্বামীজিদের জাহাজ সুয়েজ খালে পৌঁছায় কত তারিখে? উত্তর, 14 জুলাই স্বামীজিদের জাহাজ সুয়েজ খালে পৌঁছায়। 3 নম্বর প্রশ্ন, সিডনি বন্দর কোন দেশে অবস্থিত? উত্তর, সিডনি বন্দর অস্ট্রেলিয়ায় অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, কোয়ারেন্টাইন কি? উত্তর, সংক্রামক রোগ বন্ধ করার জন্য জাহাজ ও ব্যক্তিকে আলাদা করা। 5 নম্বর প্রশ্ন, কেমন রক্তের নদী বইতে লাগলো কখন? উত্তর, স্বামী বিবেকানন্দ রচিত সুয়েজ খালে হাঙর শিকার রচনায় শিকার করা হাঙরটার পেট চেরা হলে রক্তের নদী বইতে লাগলো। রক্তের নদী, দেখো এখানে হবে রক্তের নদী বইতে লাগলো। স্বামী বিবেকানন্দ রচিত সুয়েজ খালে হাঙর শিকার রচনায় শিকার করা হাঙরটার পেট চেরা হলে রক্তের নদী বইতে লাগলো। 6 নম্বর প্রশ্ন, ইলিশ মাছের মতো দেখতে মাছটির নাম কি ছিল? উত্তর, ইলিশ মাছের মতো দেখতে মাছটির নাম ছিল বনিটো। 7 নম্বর প্রশ্ন, এমন আর দুনিয়ায় কোথাও নেই কিসের কথা বলা হয়েছে? উত্তর, সুয়েজ বন্দর আর সিডনির মতো হাঙর। 8 নম্বর প্রশ্ন, কোন মুসলমান সেনাপতি মিশর জয় করেন? উত্তর, সেনাপতি অমরু মিশর জয় করেন। 9 নম্বর প্রশ্ন, কাদের সুয়েজ খালের নিয়ন্ত্রক বলা হতো? উত্তর, ফরাসিদের সুয়েজ খালের নিয়ন্ত্রক বলা হতো। 10 নম্বর প্রশ্ন, কারা রোম সাম্রাজ্য দখল করে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছিল? উত্তর, তুর্কিরা রোম সাম্রাজ্য দখল করে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছিল। 11 নম্বর প্রশ্ন, 10-12 জন বলে উঠল, কি বলে উঠল? উত্তর, স্বামী বিবেকানন্দ রচিত সুয়েজ খালে হাঙর শিকার রচনায়
আলোচ্য অংশে 10-12 জন বলে উঠেছিল এই এই আসছে ওই আসছে। 12 নম্বর প্রশ্ন, হাঙরটি টোপের কাছে এসে কি করেছিল? উত্তর, হাঙরটি শো করে টোপের সামনে এসে লেজটা বাঁকিয়ে নিয়ে চলে গিয়েছিল। 13 নম্বর প্রশ্ন, মনে হলো বুঝি উনি হাঙরের বাচ্চা, কার কথা বলা হয়েছে? উত্তর, বনিটো মাছকে হাঙরের বাচ্চা বলে মনে হলো। 14 নম্বর প্রশ্ন, কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই, হতাশ হবার প্রয়োজন নেই কেন? উত্তর, বাঘা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার গা ঘেঁষে একটা থ্যাপড়া মুখো হাঙর, আশায় হতাশ হওয়ার প্রয়োজন নেই। 15 নম্বর প্রশ্ন, সুয়েজ খালের স্থপতির নাম কি? দেখো, উত্তর, সুয়েজ খালের স্থপতির নাম ফার্ডিন্যান্ড লেসেপস। 16 নম্বর প্রশ্ন, মনে হলো বুঝি উনি হাঙরের বাচ্চা, কার কথা বলা হয়েছে? বনিটো মাছকে হাঙরের বাচ্চা বলা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, কিন্তু যখন ওসব কিছুই হলো না, ওসব কিছু না হওয়ার সম্ভাব্য কারণ দুটি কি? উত্তর, প্রশ্নোদ্ধৃত অংশে বলা হয়েছে যে দুটি হাঙরের দেখা হয়েছিল, তাদের মধ্যে কথা হয়নি, কারণ হয় হাঙরের ভাষা নেই, নতুবা থাকলেও জলের মধ্যে সে কথা বলা সম্ভব ছিল না। গ্যালিলিও প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে, গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসু, এখান থেকে যে এসএকিউগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও। এক সময় গ্যালিলিও ভাবতেন ইনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন, কার কথা এখানে বলা হয়েছে? উত্তর, প্রশ্নোক্ত অংশে পোপ পদে যিনি নতুন অধিষ্ঠিত হয়েছিলেন তার কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, পোপ আদেশ দিলেন, পোপ কাকে কি আদেশ দিলেন? উত্তর, গ্যালিলিও আহ্নিক ও বার্ষিক গতির বিষয়ে যে মত প্রতিষ্ঠা করেছিলেন তা পোপের মতে পুরোপুরি ভ্রান্ত, তাই গ্যালিলিও যাতে তার মত পাল্টায় সে বিষয়ে পোপ কার্ডিনাল বেলারিমিনকে আদেশ দিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, গ্যালিলিও নিজের দূরবীন দিয়ে কি কি নতুন আবিষ্কার করেন? গ্যালিলিও তার অত্যাশ্চর্য আবিষ্কার দূরবীন দিয়ে চাঁদের পর্বতমালা, সূর্যবিম্বে কলঙ্কবিন্দু, বৃহস্পতির নানান উপগ্রহ, শনির বলয়, চাঁদের মতো শুক্র গ্রহের ঔজ্জ্বল্যের হ্রাস বৃদ্ধির আবিষ্কার করেন। এটা হবে শুক্র গ্রহের ঔজ্জ্বল্যের হ্রাস বৃদ্ধি আবিষ্কার করেন। 4 নম্বর প্রশ্ন, তার মুখ দিয়ে বলানো হলো, কার মুখ দিয়ে কি বলানো হলো? গ্যালিলিওর ওপর প্রচণ্ড বল প্রয়োগ করে বলানো হলো যে তার কোপার্নিকাসের মতের উপর কোনো বিশ্বাস নেই। 5 নম্বর প্রশ্ন, গ্যালিলিও প্রথমে কোন পেশায় নিযুক্ত হয়েছিলেন? উত্তর, গ্যালিলিও প্রথমে গৃহ শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন, গ্যালিলিও রচনায় কোন শহরের সম্পদকে রূপকথার স্বপ্নপুরীর মতো বলা হয়েছে? উত্তর, গ্যালিলিও রচনায় ভেনিস শহরের সম্পদকে রূপকথার স্বপ্নপুরীর মতো বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও কোন বিষয়ে শিক্ষকতা করেন? উত্তর, পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও গণিত বিষয়ে শিক্ষকতা করেন। 8 নম্বর প্রশ্ন, মাইকেল অ্যাঞ্জেলো কোথাকার রাজদরবারের কলাবিদ ছিলেন? উত্তর, মাইকেল অ্যাঞ্জেলো পোল্যান্ডের রাজদরবারের কলাবিদ ছিলেন। গ্যালিলিওর পিতা কোন বাদ্যযন্ত্র ভালো বাজাতে পারতেন? উত্তর, গ্যালিলিওর পিতা লিউট ভালো বাজাতে পারতেন। দেখো, গ্যালিলিওর পিতা লিউট ভালো বাজাতে পারতেন। এবার দেখো, বিশাল ডানাওয়ালা এক থুত্তুরো বুড়ো, বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো, এখান থেকে যে এসএকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে সেগুলো দেখে নাও। 1, বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পটির রচয়িতাকে? উত্তর, বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পটির রচয়িতা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। 2 নম্বর প্রশ্ন, পেলাইও প্রচুর কাঁকড়া মেরেছিল কোন দিনটিতে? উত্তর, পেলাইও বৃষ্টির তৃতীয় দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল। 3 নম্বর প্রশ্ন, থুত্থুরে বুড়োর পরনের পোশাক কীরূপ ছিল? উত্তর, থুত্থুরে বুড়োর পরনের পোশাক ছিল ন্যাকড়া কুড়ুনির মতো। 4 নম্বর প্রশ্ন, প্রতিবেশী মহিলা বুড়োকে দেখে কি বলেছিল? উত্তর, প্রতিবেশী মহিলা বুড়োকে দেখে একজন দেবদূত বলেছিল। 5 নম্বর প্রশ্ন, থুত্থুরে বুড়োর খাবার কি ছিল? উত্তর, থুত্থুরে বুড়ো শুধু বেগুন ভর্তা খেত। 6 নম্বর প্রশ্ন, পেলাইও আর এলিসেন্দা রাতে শুতে যাওয়ার আগে দেবদূতকে কোথায় বন্দি করেছিল? উত্তর, পেলাইও আর এলিসেন্দা শুতে যাওয়ার আগে দেবদূতকে মুরগির খাঁচায় বন্দি করেছিল। 7 নম্বর প্রশ্ন, দেবদূতের খাদ্য হিসেবে পড়শিনি কি নির্দেশ দিয়েছিল? দেবদূতের খাদ্য হিসেবে ন্যাপথলিন দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রতিবেশিনী। 8 নম্বর প্রশ্ন, শহরে আসা ব্রাহ্মমান প্রদর্শনীর প্রধান আকর্ষণটি কী ছিল? শহরে আসা আগত ব্রাহ্মমান প্রদর্শনীটির প্রধান আকর্ষণ ছিল একটি মাকড়সা কন্যা। 9 নম্বর প্রশ্ন, পাদ্রী হওয়ার পূর্বে গনসাগা কি কাজ করত? পাদ্রী হওয়ার পূর্বে গনসাগা কাঠুরের কাজ করত।
10 নম্বর প্রশ্ন, গনসাগা কোন ভাষায় বৃদ্ধকে সুপ্রভাত জানিয়েছিল? উত্তর, গনসাগা খাঁচায় ঢুকে বৃদ্ধকে ল্যাটিন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল। 11 নম্বর প্রশ্ন, দেবদূতটিকে দেখার জন্য প্রত্যেককে কত অর্থ খরচ করতে হতো? দেবদূতকে দেখার জন্য প্রত্যেক দর্শনার্থীকে 5 সেন্ট করে খরচ করতে হতো। 12 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা বুড়োর চেয়ে মেয়ে মাকড়সাকে দেখতে ভিড় কেন বেশি হতো? বুড়োর থেকে মেয়ে মাকড়সাকে দেখতে ভিড় বেশি হতো কারণ তাকে দেখার জন্য দর্শনী দিতে হতো না। 13 নম্বর প্রশ্ন, এলিসেন্দা থুরথুরে বুড়োকে কোন দিকে উড়ে যেতে দেখেছিল? উত্তর, এলিসেন্দা থুরথুরে বুড়োকে সমুদ্রের উপর দিয়ে অসুস্থ চিলের মতো উড়ে যেতে দেখেছিল। দেখো, শিক্ষার সার্কাস থেকে যে এসএকিউগুলো তোমাদের পড়তেই হবে, দেখে নাও। 1, শিক্ষার সার্কাস কবিতাটি কি ধরনের কবিতা? উত্তর, আইয়াপ্পা পানিক্করের লেখা শিক্ষার সার্কাস কবিতাটি ব্যঙ্গাত্মক কবিতা। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতায় সার্কাস কথাটির অর্থ কি? উত্তর, আইয়াপ্পা পানিক্করের লেখা শিক্ষার সার্কাস কবিতায় সার্কাস শব্দটির অর্থ হলো এক ধরনের প্রহসনমূলক খেলা। 3 নম্বর প্রশ্ন, কবিতায় 1, 2, 3, 4 বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, কবিতায় একটি শ্রেণী বলতে 1, 2, 3, 4 ব্যবহার করা হয়েছে যা কেবল সংখ্যামাত্র। একটি শ্রেণী, দেখো কবিতায় একটি শ্রেণী বলতে 1, 2, 3, 4 ব্যবহার করা হয়েছে যা কেবল সংখ্যামাত্র। 4 নম্বর প্রশ্ন, তবু পরের শ্রেণীতে বলতে কি বলা হয়েছে? দেখো উত্তর, কবিতায় তবু পরের শ্রেণীতে বলতে প্রথাগত শিক্ষার বাইরে কোনো শিক্ষা হয়তোবা বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, জ্ঞান কোথায় গেল? কবি জ্ঞানের প্রসঙ্গে এনেছেন কেন? উত্তর, প্রথাগত শিক্ষার প্রকৃত জ্ঞানের সন্ধান পাওয়া যায় না। প্রথাগত শিক্ষায় প্রকৃত জ্ঞানের সন্ধান পাওয়া যায় না, এ প্রসঙ্গে জ্ঞানের পরিণতির সন্ধান করেছেন কবি আয়াপ্পা পানিক্কর। 6 নম্বর প্রশ্ন, বর্তমান শিক্ষা পদ্ধতির বিরোধিতা করেছেন এমন এক সাহিত্যিকের নাম লেখো। উত্তর, বর্তমান শিক্ষা পদ্ধতির বিরোধিতা করেছেন এমন একজন সাহিত্যিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতায় যদি শব্দটি বারবার, দেখো শিক্ষার সার্কাস কবিতায় যদি শব্দটি বারবার ব্যবহারের তাৎপর্য কি? উত্তর, কবিতায় যদি শব্দটির বারবার ব্যবহারের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হবার ক্ষেত্রে প্রচুর সংশয় প্রকাশ পেয়েছে। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতায় ব্যবহৃত তুমি আর আমি কে? উত্তর, শিক্ষার সার্কাস কবিতায় তুমি অর্থাৎ কবির প্রতিযোগী এবং আমি অর্থাৎ কবির নিজের কথা বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, সব শিক্ষা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, সব শিক্ষা বলতে লেখাপড়ার সঙ্গে সাংস্কৃতিক শিক্ষা, কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার কথা বুঝিয়েছেন কবি। 10 নম্বর প্রশ্ন, কবি বর্তমান শিক্ষা সম্পর্কে কি বলেছেন? উত্তর, কবিতায় কবি বর্তমান শিক্ষা সম্পর্কে বলেছেন যে বর্তমান শিক্ষা পদ্ধতি কেবল পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার একটি মাধ্যম বা সিঁড়ি মাত্র। এবার দেখো, প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো অর্থাৎ ভাষা বিষয় থেকে যে এসএকিউগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওটি, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আলোচনা করেছি সেই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই দেখে নিতে হবে। 1, সমগোত্রজ ভাষা কাকে বলে? উত্তর, একই বংশজাত ভাষাগুলিকে সমগোত্রজ ভাষা বলে। 2, দক্ষিণ ভারতের ভাষাগুলি কোন ভাষা বংশ থেকে উদ্ভূত? দেখো, কোন ভাষা থেকে উদ্ভূত? উত্তর, দক্ষিণ ভারতের ভাষাগুলি দ্রাবিড় ভাষা বংশ থেকে উদ্ভূত। 3 নম্বর প্রশ্ন, সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্ব ভাষাটির নাম কি? উত্তর, সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্ব ভাষাটির নাম এসপেরান্তো। 4 নম্বর প্রশ্ন, অনন্যই বা অসমবায়ী বর্গ কাকে বলে? উত্তর, এমন অনেক ভাষায় আছে যেসব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ, প্রত্যয়, বিভক্তি থাকে না। বাক্যের মধ্যে শব্দের অবস্থান থেকে কর্তা, কর্ম ইত্যাদি নিরূপণ করা হয়। এই বিভাগকেই অনন্যই বা অসমবায়ী বর্গ বলে। উদাহরণ, ভারতীয় ভোটচিরা ভাষা। 5 নম্বর প্রশ্ন, মুক্তান্বয়ী বর্গ কাকে বলে? বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে গঠিত শব্দের উপাদানগুলিকে আলাদা করার পরেও যদি তার স্বতন্ত্র অর্থ বজায় থাকে এবং স্বাধীনভাবে যে কোনো পদ গঠনে ব্যবহার করা যায় তখন ভাষার সেই শ্রেণী বিভাগকে মুক্তান্বয়ী বর্গ বলে। উদাহরণ, তুর্কি ভাষা।
6 আধুনিক ফরাসি ভাষার জন্ম বৃত্তান্ত এক কথায় লেখো। উত্তর, প্রাচীন পার্শ্বিক থেকে মধ্যযুগে পল্লবী এবং তা থেকে আধুনিক যুগে ফরাসি ভাষার জন্ম হয়েছে। 7 নম্বর প্রশ্ন, ঋগ্বেদ কোন ভাষায় রচিত? উত্তর, ঋগ্বেদ বৈদিক ভাষায় রচিত, একে ছান্দস ভাষাও বলা হয়। 8 নম্বর প্রশ্ন, অলচিকি কি, এর উদ্ভাবক কে? সাঁওতালি লিপিকে অলচিকি বলে, এর উদ্ভাবক রঘুনাথ মুর্মু। 9 নম্বর প্রশ্ন, পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি? উত্তর, পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম অষ্টাধ্যায়ী। 10 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা উল্লেখ করো। উত্তর, মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা হলো 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। 11 নম্বর প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল উল্লেখ করো। উত্তর, নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল হলো 900 খ্রিস্টাব্দ থেকে আধুনিক কাল পর্যন্ত। 12 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় অর্থাৎ ভাষার আনুমানিক সময়সীমার উল্লেখ করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার, দেখো, আর্য ভাষার আনুমানিক সময়সীমা হলো খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ। 13 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করো। আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 14 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কি? উত্তর, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হলো অশোকের শিলালিপিগুলি। মধ্য ভারতীয়, দেখো, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শনগুলি অশোকের শিলালিপিগুলো। তারপর দেখো, কুইপু কি? দড়িতে গিঁট দিয়ে কোনো বিশেষ ঘটনাকে নথিবদ্ধ করা বা স্মরণীয় করে তোলার একটি প্রচলিত কৌশল হলো কুইপু। মূলত ইনকারা এই পদ্ধতি ব্যবহার করত। 16 নম্বর প্রশ্ন, কিউনিফর্ম বা কিলক লিপির নামকরণ কে করেছিলেন? উত্তর, লিপি বিশেষজ্ঞ টমাস হাইড। 17 নম্বর প্রশ্ন, কুটিল লিপি কি? উত্তর, অকৌণিক পদ্ধতিতে ঘুরিয়ে শব্দের সপ্তম ও নবম ধ্বনিতে মাত্রা দেওয়া হয় কুটিল লিপি বলে। দেখো, ধ্বনিতে মাত্রা দেওয়া হয় তাকে কুটিল লিপি বলে। আবারও বলছি, কুটিল লিপি কি? অকৌণিক পদ্ধতিতে ঘুরিয়ে শব্দের সপ্তম নবম ধ্বনিতে মাত্রা দেওয়া হয় তাকে কুটিল লিপি বলে। চিত্রলিপি কি? মনের ভাব প্রকাশের জন্য ছবি আঁকার বদলে ছবির আদলে অক্ষর লেখার দিকে এগোতে চেষ্টা করলো মানুষ। ছবি ভাঙা এই লিখনকেই বলা হয় চিত্রলিপি। ওয়াম্পুম কি? উত্তর আমেরিকার ইরোকোয়া অধিবাসীদের পুঁথি ঘেঁটে তৈরি কোমর বন্ধককে ওয়াম্পুম বলে। 20 নম্বর প্রশ্ন, ভাবলিপি কাকে বলে? যে চিত্রলিপি কেবলমাত্র একটি বস্তুকে না বুঝিয়ে একটি ভাবকে বোঝায় তাকে ভাবলিপি বলে। 21, অক্ষরলিপি কাকে বলে? উত্তর, লিপির চিহ্নগুলি যখন কেবল কোনো বস্তুর বিষয় বা ভাবকে না বুঝিয়ে এক একটি অক্ষরের প্রতীক হয়ে ওঠে তখন তাকে অক্ষরলিপি বলে। 22 নম্বর প্রশ্ন, সেনেমিক লিপি বলতে কি বোঝো? সেনেমিক একটি বিশেষ ধরনের লিপি পদ্ধতি যেখানে ভাষাতাত্ত্বিক চিহ্নগুলির গঠনকে প্রাধান্য দেওয়া হয়। আইপি এর পুরো নাম কি? উত্তর, আইপি এর পুরো নাম ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। 24 নম্বর প্রশ্ন, রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? উত্তর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চলে রাঢ়ী উপভাষা প্রচলিত। 25 নম্বর প্রশ্ন, কামরূপী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? উত্তর, পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কামরূপী উপভাষা প্রচলিত। 26 নম্বর প্রশ্ন, বরেন্দ্রী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, অধিকরণ কারকে কখনো কখনো ত বিভক্তি যুক্ত হয়, যেমন বাড়িতে বাড়িতে। 27 নম্বর প্রশ্ন, বাঙালি উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, গৌণ কর্মে রে বিভক্তির ব্যবহার, যেমন আমারে ভুলে যাও। 28 নম্বর প্রশ্ন, কামরূপী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, কর্মকারকে কে বিভক্তি লক্ষ্য করা যায়। 29 নম্বর প্রশ্ন, রাঢ়ী ভাষায় একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো। অধিকরণ কারকে এ ও তে বিভক্তির প্রয়োগ। 30 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার উপভাষার সংখ্যা কয়টি ও কী কী? বাংলা ভাষার উপভাষার সংখ্যা 5টি। দেখো, প্রথমে এটা হচ্ছে বঙ্গালী। প্রথমে দেখো, বঙ্গালী, 1 নম্বর হচ্ছে বঙ্গালী, 2 রাঢ়ী, 3 ঝাড়খণ্ডী, 4 বরেন্দ্রী, 5 কামরূপী। আবার বলছি, 1 নম্বরে বঙ্গালী, 2 রাঢ়ী, 3 ঝাড়খণ্ডী, 4 বরেন্দ্রী এবং 5 কামরূপী।
31 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা সাহিত্যে গদ্য উপভাষার প্রধান রূপ দুটি কি কি? বাংলা ভাষার ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান রূপ হলো বাংলা ভাষায় ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান রূপ দুটি হলো সাধু ও চলিত ভাষা। 32 নম্বর প্রশ্ন, বি ভাষা কাকে বলে? উত্তর, একই শ্রেণীর এবং একই অঞ্চলের উপভাষা ব্যবহারকারী প্রতিটি ব্যক্তির ভাষা প্রয়োগে যে স্বাতন্ত্র দেখা যায় তাকেই ব্যক্তিভাষা বা বিভাষা বলে। যেগুলো 100% কমন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, দেখে নাও তাহলে। প্রথমে দেখবে কর্তার ভূত থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। দেখো 1 নম্বর প্রশ্ন, তারা বলে ভয় করে যে কর্তা, কারা এ কথা বলে, তাদের কিসের ভয়? কর্তা জবাবে কি বলে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন, ভূতের রাজত্বে আর কিছু না থাকুক, শান্তি থাকে, মন্তব্যটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে তত ভাবনা নেই, কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? ভূতকে মানলে ভাবনা নেই, কেন? তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, তারা ভয়ঙ্কর সজাগ আছে, কাদের কথা বলা হয়েছে? তাদের এমন সজাগ থাকার কারণ কি? বন্ধুরা, তাহলে এই কর্তার ভূত থেকে কিন্তু মাত্র 4টি প্রশ্ন তোমাদের পড়তে হবে, যে প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার দেখে নাও তেলেনা পোতা আবিষ্কার থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 3টি কোশ্চেন, সেই 3টি কোশ্চেন তোমাদের পড়তেই হবে। প্রথম প্রশ্ন, আপনার আসল উদ্দেশ্য নিশ্চয়ই বিস্তৃত হবেন না, উদ্দেশ্যটি কি ব্যক্তি কি করলো? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, মনে হবে তেলেনা পোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এ কথা কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, তেলেনা পোতা ফিরে না যাওয়াটাই স্বাভাবিক, প্রসঙ্গ আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন, দেখো এই প্রথম 3টি প্রশ্ন 1, 2, 3 এই 3টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে তোমরা 100% কমন পাবেই। 4 নম্বর প্রশ্ন, না মাসিমা আর পালাবো না, কে কাকে এই উক্তি করেছে? উক্তির আলোকে বক্তার মানসিকতা আলোচনা করো। ডাকাতের মা গল্প থেকে যে প্রশ্নগুলো পড়তেই হবে। 1 নম্বর প্রশ্ন, ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কে ছেলের নামে কলঙ্ক এনেছে? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি? 2 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, অথবা ডাকাতের মা গল্পের নামকরণ সার্থক হয়েছে কি না তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1 আর 2 নম্বরের প্রশ্ন পড়লেই এখান থেকে কমন পাবে। 3 নম্বর প্রশ্ন, ডাকাতের মা ও আসলে সাধারণ মা গল্পে কিভাবে বোঝা যায়? বাংলা কবিতা থেকে 100% কমন যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও। 2024 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেওয়া যাক কবিতা নীলোধ্বজের প্রতি জনা, এই কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, মহারথী প্রথা কি হে? এই মহারথী কার প্রতি কে এই উক্তি করেছেন? মহারথী প্রথা কি, কে কিভাবে তা লঙ্ঘন করেছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, দেখো মাত্র 2টি প্রশ্ন দিয়েছি, নীলোধ্বজের প্রতি জনা 2টো প্রশ্নই কিন্তু পড়তেই হবে। 2, নীলোধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন? বাড়ির কাছে আরশিনগর এই কবিতা থেকে মাত্র 2টি প্রশ্ন আমি দিয়েছি, এই 2টো প্রশ্নই কিন্তু তোমাদের পড়ে নিতেই হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1 নম্বর প্রশ্ন, তবু লক্ষ যোজন ফাঁকরে কার সঙ্গে এই ব্যবধান? একত্রে থেকেও এই ব্যবধানের তাৎপর্য কি? 2 নম্বর প্রশ্ন, আমি বাঞ্ছা করি দেখব তারি, বক্তা কাকে দেখতে চান? কিভাবে তার দর্শন পাওয়া যাবে? এরপর দীপান্তরের বন্দিনী এই কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে,
অবশ্যই অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো পড়ে নেবে। এখান থেকেও মাত্র দুটি প্রশ্ন দিয়েছি। 1 নম্বর প্রশ্ন দেখে নাও প্রথমে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পুণ্যবেদীর শূন্যে ধনিল ক্রন্দন 150 বছর কোন কবিতার অংশ? মূল কাব্যগ্রন্থের নাম কি? পুণ্যবেদী শূন্য কেন? 150 বছর বাক্যাংশটি ব্যবহার করা হয়েছে কেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দ্বীপান্তরের বন্দি থেকে 2 নম্বর প্রশ্ন, জীবন চোয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি? রূপকার্থটি বুঝিয়ে দাও। এরপর নুন থেকে, নুন কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, এখান থেকে মাত্র দুটি প্রশ্ন দিয়েছি। অবশ্যই অবশ্যই কিন্তু দুটো প্রশ্নই তোমাদের পড়তে হবে। 1, আমরা তো অল্পে খুশি। অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কারা কাদের কাছে এই দাবি করেছে? এই দাবি কতটা যুক্তিসঙ্গত? প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, দেখো 2024 সালের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, 100% কমন এখান থেকে পেয়ে যাবে তোমরা। সুয়েজ খালে হাঙর শিকার থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, স্বামী বিবেকানন্দের সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধ অবলম্বনে হাঙর শিকারের বর্ণনা দাও। অথবা এই প্রশ্নটা এভাবেও হতে পারে, 10-12 জন বলে উঠল ওই আসছে 10-12 জন কারা? কি আসার কথা বলা হয়েছিল? তারপরের দৃশ্য বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন এখান থেকে দেখে নাও, আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে কোন প্রসঙ্গে কেন এরূপ মন্তব্য করা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, সে তোমরা ভারতের চির পদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি উক্তিটির ব্যাখ্যা লেখো। মাত্র 3টি প্রশ্ন দিয়েছি সুয়েজ খালে হাঙর শিকার এই প্রবন্ধ থেকে। অবশ্যই কিন্তু পড়ে নিতেই হবে। গ্যালিলিও থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো প্রবন্ধ গ্যালিলিও, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, গ্যালিলিওর ছাত্র জীবনের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, দুঃখে কষ্টে গ্যালিলিওর জীবনের শেষ 9 বছর কাটলো, গ্যালিলিওর শেষ জীবনে কি পরিণতি হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অথবা দেখো, এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো। কার কোন স্বভাবের কথা বলা হয়েছে? সেই স্বভাব তার শেষ জীবনে কিভাবে অশেষ দুঃখের কারণ হলো। দেখো এই 2 নম্বর প্রশ্নের কিন্তু, অথবা 2 নম্বর প্রশ্নের যে উত্তর অথবা সেই উত্তর হবে। দেখো তিনি কুসংস্কার ও ধর্মান্ধতার যাতায় গুঁড়ো হয়ে গেলেন, তিনি কে? কেন এরূপ পরিণতি ঘটল? প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, দেখো 2024 সালে একাদশ শ্রেণীতে অর্থাৎ আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে ঠিক যে ধরনের প্রশ্ন আসবে সেই ধরনের প্রশ্নের 100% কমন নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। তাই অবশ্যই আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে এই প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে। প্রথমে দেখে নাও, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1 নম্বর ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেই মুহূর্তে ওরা প্রথম ভয় পেল। কারা কেন ভয় পেল? তাদের ভয় দূর হলো কিভাবে? 2 নম্বর প্রশ্ন, দেখো মাত্র দুটো প্রশ্ন দিয়েছি এখান থেকে। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্প অবলম্বনে ডানাওয়ালা বুড়োর চরিত্র আলোচনা করো। শিক্ষার সার্কাস থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, শিক্ষার সার্কাস কবিতার মূল ভাব ব্যাখ্যা করো। অথবা শিক্ষার সার্কাস কবিতায় কবির শিক্ষা ভাবনার পরিচয় দাও। অথবা দেখো এই প্রশ্নটায় প্রথম প্রশ্নের যা উত্তর অথবা তাই উত্তর, যতগুলো অথবা আছে একই উত্তর হবে, একটাই উত্তর। শিক্ষার সার্কাস কবিতায় কবির শিক্ষা ভাবনার পরিচয় দাও। অথবা দেখো যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে যাব, বক্তব্যটি আলোচনা করো। প্রশ্নটি যেভাবেই আসুক না কেন একই উত্তর হবে। অথবা সব শিক্ষা একটি সার্কাস, শিক্ষাকে সার্কাস কবিতা অবলম্বনে মন্তব্যটি ব্যাখ্যা করো। যেভাবেই আসুক শিক্ষার সার্কাস থেকে একটাই কিন্তু উত্তর। দেখো অথবা জ্ঞান কোথায় গেল, সে যেখানে গেছে সেটা ধোঁকা, মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। গুরু নাটক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে সেই প্রশ্নগুলো নিয়ে এই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করেছি। এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে এখান থেকে 100% কমন তোমরা পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের
পড়া লাগবে না, তাই অবশ্যই দেখে নিতে হবে গুরু নাটক থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলো। তাহলে দেখে নেওয়া যাক। গুরু নাটক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম প্রশ্ন দেখো, গুরু নাটক অবলম্বনে গুরু চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, একটু উৎপাত হলে যে বাঁচি কে বলেছে, কেন সে উৎপাত চায় তা আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা। গুরু নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো নিয়েই আলোচনা করা হচ্ছে। গুরু নাটকটা কিন্তু অনেক বড়, আর সেখান থেকে মানে প্রচুর কোশ্চেন, সেই প্রচুর কোশ্চেনের ভিতর থেকে মাত্র কয়েকটি তোমাদের জন্য বাছাই করেছি, তাই অবশ্যই কিন্তু এই কয়েকটি প্রশ্ন তোমাদের পড়তেই হবে। তাহলে আরও একবার দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, গুরু নাটক অবলম্বনে গুরু চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, একটু উৎপাত হলে যে বাঁচি কে বলেছে, কেন সে উৎপাত চায় তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, গুরু নাটকে মোট কটি গান আছে, নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছাবে না, কার কথা বলা হয়েছে, কাদের তলোয়ার কেন পৌঁছাবে না, তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, উনি গেলে তোমাদের অচল আয়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে, বক্তাকে উনি বলতে কাকে চিহ্নিত করা হয়েছে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে। 6 নম্বর প্রশ্ন, পঞ্চক দাদা বলেন অচল আয়তনে তাকে কোথাও ধরবে না, বক্তাকে পঞ্চক দাদা কে, তাকে বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কোথাও ধরবে না পঞ্চক দাদার এরকম মনে হয়েছে কেন। 7 নম্বর প্রশ্ন, আজ 345 বছর ওই জানালা কেউ খোলেনি, তা জানিস, কার লেখা কোন রচনার অংশ, কে কাকে এই কথা বলেছে, উক্তিটি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, অচল আয়তনে তাকে কোথাও ধরবে না, কাকে ধরবে না এবং কেন ধরবে না তা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন বন্ধুরা, 8 নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে প্রত্যেকটি প্রশ্ন, আবারও বলছি যে গুরু নাটক একটা বিশাল বড় নাটক, সেখান থেকে কিন্তু মাত্র 9টি প্রশ্ন আমি তোমাদের জন্য বাছাই করেছি। এই 9টির ভিতর অন্তত 6 থেকে 7টি প্রশ্ন পড়ে নিলেই, যেগুলি 4টি স্টার দেওয়া আছে 6 থেকে 7টি কোশ্চেনে, সেই কোশ্চেনগুলো পড়ে নিলে আশা করি এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, গুরু নাটক থেকে শেষ প্রশ্ন, ওই আমাদের দুর্লক্ষণ কার সম্পর্কে, কেন এ কথা বলা হয়েছে, তার চরিত্র আলোচনা করো। অথবা গুরু নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র পঞ্চকের চরিত্র আলোচনা করো। 2024 সালে বাঙালি শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে ঠিক যে ধরনের প্রশ্ন আসতে চলেছে সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে এই সাজেশনটি তৈরি হয়েছে। অর্থাৎ বাঙালি শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে বন্ধুরা, সেই প্রশ্নগুলো দেখে নাও। বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়। 1 নম্বর প্রশ্ন, নৃতাত্ত্বিক পর্যায় কাকে বলে, নৃতাত্ত্বিক পর্যায় কিভাবে চিহ্নিত করা হয়। এবার দেখো, বাঙালির নৃতাত্ত্বিক পর্যায় থেকে একটি প্রশ্ন পড়বে, ভেরি ইম্পর্ট্যান্ট। নৃতাত্ত্বিক পর্যায় কাকে বলে, নৃতাত্ত্বিক পর্যায় কিভাবে চিহ্নিত করা হয়। এইবার দেখো, প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য থেকে, এখান থেকেও একটি প্রশ্ন দিয়েছি মাত্র, এবং অবশ্যই কিন্তু এই প্রশ্ন পড়ে নিতেই হবে। চর্যাপদ কি, চর্যাপদ কে আবিষ্কার করেন, চর্যাপদের সাহিত্য মূল্য আলোচনা করো। এরপর দেখে নাও, মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির রচয়িতা কে,
তিনি কি উপাধি পেয়েছিলেন? তার কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, চণ্ডী মঙ্গলের শ্রেষ্ঠ কবিকে, তার কাব্য প্রতিভা আলোচনা করো। 1, 2 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির প্রতিভার পরিচয় দাও। তাহলে দেখে নাও এখানে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য থেকে এই 3টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3টি প্রশ্নই কিন্তু পড়ে নেবে। আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, 1, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান রচনা করো। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলির কাল অনুসারে বিভাগ করো। প্রতি বিভাগ থেকে একটি কাব্যগ্রন্থের উদাহরণ দাও। 4, নীল দর্পণ নাটকের নাট্যকারকে, বাংলা নাটকের ইতিহাসে তার অবদান আলোচনা করো। 5, বাংলা নাটকের ইতিহাসে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। লৌকিক সাহিত্যের নানা দিক, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো লৌকিক সাহিত্যের নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্ন কিন্তু তোমাদের পড়ে নিতেই হবে। 1, লোককথা কাকে বলে? লোককথার যে কোনো 2টি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো? অন্তত 4টি বাংলা প্রবাদের উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং 3 নম্বর প্রশ্ন, এই 3টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে তোমরা 1টি বা 2টি কোশ্চেন 100% কমন পাবে। 3, ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো। অন্তত 2টি ধাঁধার উদাহরণ দাও। ভাষা থেকে যে প্রশ্ন তোমাদের পড়ে নিতে হবে। প্রথম দেখে নাও, বিশ্বের ভাষা ও পরিবার থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষার শ্রেণী বিভাগ করো। রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষার শ্রেণী বিভাগ করো। 2, গোত্র বা বংশানুযায়ী ভাষার শ্রেণী বিভাগ করো। এবার ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, এই 2টো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1, ভারতবর্ষ 4 ভাষাবংশের দেশ, উদ্ধৃতি অনুসারে 4 ভাষাবংশের পরিচয় দাও। 2, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। এবার দেখে নাও প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, কিউনিফর্ম বা কিলক লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। 2, হায়ারোগ্লিফিক লিপির সম্পর্কে যা জানো লেখো। 3 নম্বর প্রশ্ন, ব্রাহ্মী লিপি সম্বন্ধে সংক্ষেপে লেখো। ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও। বাংলা উপভাষাগুলির পরিচয় দাও। 2, সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য লেখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।